হ্যালো, আর ইউ হিয়ারিং? আমাকে শোনা যাচ্ছে? ফাইন। তো লাভ ফ্যামিলি। হ্যালো, হ্যালো, ঠিক আছে, ওকে, শুরু করি আমরা। রাত অনেক হয়ে গেছে, 10:30টার কাছাকাছি প্রায়। ঠিক আছে, তো আজকে আমরা একটা নতুন মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই চলে গেছেন বা অনেকেই আসতে দেরি করতেছেন, অনেকের ব্যস্ততা স্বাভাবিকভাবে থাকবেই। আমাদের মতো এত ডিউটিফুল লোক বা আমাদের মতো কম ব্যস্ত লোকের সঙ্গেও তো নাই, বেশিরভাগই ব্যস্ত থাকে সবাই। আমাদের কাজকর্মের সময় অনেক বেশি, অনেকের সময় অনেক কম। যাই হোক, যেটাই হোক, অনেকে ভাবে পরে দেখে নেব, সেটাও হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে কোনো জিনিস বিষয় এটা জরুরত প্রয়োজন। প্রথমে আমার কি দরকার, আমার কতটুকু এটা আমার কাজে আসবে, তারপরের উপরে ডিপেন্ড করবে এর প্রায়োরিটি ডিপেন্ড করে পরিস্থিতির উপর বা আমার ডিসিশনের উপর। ওকে, আমরা শুরু করি। এই মেডিসিনটা আগে বলে দিই, তাহলে সুবিধা হবে। মেডিসিনটা হলো স্পাইজেলিয়া। আমরা অনেক ইউজ করি স্পাইজেলিয়া, তবে আমার ধারণা যে স্পেসিফিক সিমটম এবং খুব মিনিমাম সিমটমের উপর বেস করে এই মেডিসিনটা ইউজ করা হয়। তো যা কীভাবে পার্সোনালিটিকে বেস করে এই ড্রাগটাকে আমরা আমাদের চেম্বারে ইউজ করব, সেটা নিয়ে আজকের আলোচনা হবে। ইনকমপ্লিট আলোচনা হবে, পুরোটাই কমপ্লিট হবে না, যেহেতু আমাদের কোনো ইচ্ছা চিন্তা নেই যে দীর্ঘ সময় পর্যন্ত একটা মেডিসিন আমরা এখানে আলোচনা করব, যেহেতু অনেকেই বোর হয়ে যাবেন। আর এখানে যারা আছেন অনেকেই আননোন এই সিস্টেম বা এই রুব্রিক, রেপার্টরি মিনিং, এগুলো সম্বন্ধে অল্প কিছু মানুষ আছেন আমাদের এখানে যারা রেগুলার জানে। আর অনেকেই আননোন বা নন মেডিকেল বা একেবারেই আননোন পার্সন তারা ঢুকে যায়, তাহলে তাদের জন্য ফেসবুকে এত বিস্তারিত আলোচনাগুলো একটু কষ্টকর হয়ে যায়। শুরু করি আমরা। প্রথম কথা হলো স্পাইজেলিয়া আমরা সাধারণত লেফট সাইড মেডিসিন বলে থাকি, যেটা লেফট সাইডে আমাদের হার্টের উপর খুব ভালো কাজ করে এবং অন্যান্য অর্গানের উপর কাজ করে। হ্যাঁ, হেমোফেলজিয়া এটার উপর কাজ করে। তবে এখন সমস্যাটা হলো লেফট সাইডটা কেন আসে আমাদেরকে বিচার করতে হবে। লেফট সাইড, রাইট সাইড এগুলো কিন্তু এমনি রোগ হয় না, এর পিছনে কোনো কারণ আছে। এটারও সাইকোলজিক্যাল কারণ আছে, আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম। লেফট সাইড সাধারণত আমাদের লেফট সাইডটা সাধারণত ফ্যামিলি ওরিয়েন্টেড মানে হলো যাদের সাথে ব্লাড কানেকশন আছে, সিবলিং, ফাদার মাদার, ব্লাড কানেকশন আছে যাদের সাথে, তাদের ওইখান থেকে যদি রিলেশনে কোনো প্রবলেম হয় ইন জেনারেল, এরপরে অন্য কিছু হতে পারে, তাহলে সেটা লেফট সাইড হয়। রাইট সাইড হলো রিলেটিভ, সেটা যে কেউ হতে পারে, ওয়াইফ থেকে শুরু করে দূর সম্পর্কের অন্য কেউ হতে পারে, তাদের সাথে সম্পর্কের কারণে এটা হয়। এখন যেহেতু এটা হার্টের মেডিসিন, আমরা ফিজিক্যালি দেখি হার্ট দিল, আমরা মনে করি যে আমাদের হৃদয়,
এরা খুব সেন্সিটিভ মেডিসিন। এক কথায় যেহেতু হার্টের মেডিসিন মানে হলো সেন্সিটিভ মেডিসিন। দেখবেন যে আমরা আলোচনা করলে বুঝবেন যে এমন কিছু রুব্রিক আছে এখানে একদম মানে গভীরে গিয়ে এফেক্ট হয়। রুব্রিকের ভাষায় ওরা বলছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এটা হৃদয়ে লাগে যখন মানুষের কোনো কথা বিষয় কেউ আমরা দুইভাবে নিই। অনেকটা আমরা সারফেস লেভেলে নেই, ঠিক আছে বললো আমাকে জিনিসটা ভালো হইলো না, আর অনেকে এটা হৃদয়ে নিয়ে নেয়। যারা যে কোনো জিনিস হৃদয়ে নেয় তারা এফেক্টেড হয় বেশি, তাদের হৃদয়ে এফেক্ট হয়। এবং এই জন্য আমরা স্পাইজেলিয়াকে হার্টের একটা মেডিসিন মনে করি, স্পাইজেলিয়া, স্পঞ্জিয়া এগুলোকে মনে করি। এরা প্রত্যেকের জন্য হৃদয় দিয়ে মানে ভালোবাসা দিয়ে, পেয়ার দিয়ে, মহব্বত দিয়ে এবং ডেপথ লেভেল থেকে কারোর জন্য কিছু করতে চায়। এবং তারা যখন কষ্ট পায় তারা গভীর লেভেলে গিয়ে সেটা অনুভব করে। এই দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা টু দ্য পয়েন্টের আলোচনা করতে চাই, চেষ্টা করি, সময় যেহেতু আমাদের হাতে কম। এরা কিভাবে কোন আইপিআরে স্পাইজেলিয়া তৈরি হয়, কোন আইপিআরে বা কোন এনভায়রনমেন্টে স্পাইজেলিয়া রুগীটা মরবাইড কন্ডিশনে যায়, তাই না? রুব্রিক দুই রকমের আছে, একটা হলো হেলদি রুব্রিক, একটা হলো মরবাইড রুব্রিক। হেলদি রুব্রিকও মরবাইড কন্ডিশনে এসেছে, তবে এটা প্রাইমারি স্টেজে। সেকেন্ডারি স্টেজে আসে আপনার মনে করেন যে সিক রুব্রিকগুলো। তো কোন মানে পরিবেশ হলে স্পাইজেলিয়া রুগী হয়, সেটা হলো যে স্পাইজেলিয়া মূলত একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মেডিসিন। প্রথম কথা হলো যে যতগুলো ফ্যামিলি ওরিয়েন্টেড মেডিসিন আছে তার মধ্যে স্পাইজেলিয়া আরেকটা। স্পাইজেলিয়া ফ্যামিলির মধ্যে খুব সীমাবদ্ধ থাকে। ফ্যামিলি বলতে রিলেটিভ হতে পারে, ফ্যামিলি হতে পারে, দুটোই হতে পারে। রিলেটিভ এবং ফ্যামিলির মধ্যে একটু ডিফারেন্স আছে। তো ফ্যামিলি ওরিয়েন্টেড মেডিসিন সেটা আমি পরে আলোচনা করব, যেহেতু এর আগে বহুবার আমি বলেছি। এটা হাজব্যান্ড প্রচণ্ড ঝগড়াঝাটি করে, শাশুড়ি খারাপ ব্যবহার করে, অনেক প্রেশার থাকে, সে পেশেন্ট ধরেন ফিমেল পেশেন্ট অনেক প্রেশারের মধ্যে থাকে, সবসময় অভিযোগ, তবু তাদের জন্য সে কাজ করে যায়। খুব ধীরে ধীরে বলতেছি, এদের একটা এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে সে বড় হতে থাকে বা এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে সে সাস্টেইন করে, এক্সিস্ট করে। তো সেখানে চারিদিকে তার প্রতি বিভিন্ন ধরনের অভিযোগ এবং তারপরে সবাই সিসি ক্যামেরা লাগানো থাকে। ওই অবস্থায় সে নিঃসন্দেহে বিরক্ত হয়, ইরিটেট হয়, কিন্তু তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনোভাবেই অবহেলা করে না, সেখানেও সে দায়িত্ব পালন করে দেয়। এদের প্রধান যে বিষয়টা সেটা হলো যে এরা খুব রেসপন্সিবিলিটি নেয়। কার জন্য রেসপন্সিবিলিটি নেয়? পরিবারের জন্য রেসপন্সিবিলিটি নেয়। এরা পরিবারের ব্যাপারে খুবই মনোযোগী এবং তাদের ভালো মন্দ দেখভাল করা তারা মনে করে তাদের দায়িত্ব কর্তব্য। পরিবারের লোকরা চাওয়ার পূর্বে তাদের প্রয়োজন পূরণ করে, সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করে যাতে কোনো ভুল না হয়। সবচেয়ে বড় সমস্যা হলো যে এত কিছু করার পরও স্পাইজেলিয়া সিক হয় কেন? সে তো এটা উইলিংলি দিল থেকে তাদের জন্য এত সেবা দিচ্ছে। এখানে রুব্রিক হলো লাভ ফ্যামিলি, একটা রুব্রিক আছে লাভ ফ্যামিলি, খুব ভালো রুব্রিক, 32টা মেডিসিন, তার মধ্যে স্পাইজেলিয়া আছে। এখন প্রশ্ন দাঁড়ায় যে এই মানুষটা এত কিছু মানুষের জন্য করছে, পরিবারের জন্য এত অ্যাটেনশন, তাদের চাহিদা পূরণ করতেছে, তাদের চাওয়ার আগে তার দায়িত্ব কর্তব্য পালন করতেছে, তবে সে তার কোন জায়গাগুলোতে তাকে ডিস্টার্ব করে? এক হতে পারে তারা তার সাথে ভালো ব্যবহার করে না, এটা পরিবারে থাকলে এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। সবচেয়ে মজার রুব্রিক যেটা, এটা আলোচনা না করলে এই রুব্রিক ইউজ করতে পারাটা খুব টাফ। ফেয়ার পয়েন্টিং থিংস আপনারা জানেন, আমরা এটা ফিজিক্যাল ফর্মে জানি পয়েন্টিং করে, কিন্তু এটা ইমোশনাল লেভেলে পয়েন্টিংটা কী? পয়েন্টিংকে রেপার্টরি এটাকে ক্রস ম্যাচিং করে পিনে নিয়ে গেছে। দুটো জায়গায় এই রুব্রিকে আছে, একটা হলো সেন্সিটিভে আছে, একটা ফেয়ারে আছে।
যখন কেউ তাকে পিন পয়েন্ট করে, পয়েন্টিং করে তার কোনো কাজে, তার কোনো আচরণে, তার ব্যবহারে, তখনই সে সিক হওয়া শুরু করে। সহজ হিসাব, ছোটো জার্নি বলে দিচ্ছি। একজন মানুষ এত কেয়ারফুল, লাভ ফ্যামিলি খুব চারটিখানি কথা না, এটা ডিউটি রেসপন্সিবিলিটির চেয়ে অনেক বেশি গুণে বড়, কেয়ারিংয়ের চেয়েও বেশি। ভালোবাসি, যখন কাউকে ভালোবাসে তখন দিল থেকে ভালোবাসে। লাভটা কিন্তু আপনার এইটা কোনো মানে লাভের বিষয়টা হলো যে কোনো গিভ অ্যান্ড টেক থাকে না। আমরা যে লাভ বলি এটা কিন্তু আসলে লাভ না, এটা হলো পেয়ার, মহব্বত, সেখানের মধ্যে আপনার গিভ অ্যান্ড টেক থাকে। লাভের মধ্যে যেমন মানুষ মনে করে স্রষ্টার সাথে আল্লাহর সাথে আমার ভালোবাসা হয়েছে, লাভ হয়েছে, সেখানে কি গিভ ট্যাকের কোনো ব্যাপার থাকে? গিভ ট্যাক কোনো কিছুই থাকে না। লাভ দেখবেন যে ওই যে লাইলি মনোজের এই যে আপনার ঐতিহাসিক আপনার এই এই আরব্য উপন্যাসগুলো পড়লে দেখতে পারবেন, এগুলো যদিও বানানো, তবে সেখানে লাভের একটা পিকচার তুলে ধরা হয়েছে। এই যে একতরফা হয়, সেখানে ওদের কোনো বিনিময় চায় না। আমরা যে বিনিময় চাই এটা কিন্তু লাভ না। লাভের মধ্যে হলো অন্যকে দেওয়া, অন্যের থেকে কিছু পাওয়ার চিন্তা কখনোই করে না। যেহেতু এটা করে, এদের জন্য লাভ ফ্যামিলির জন্য এত কিছু করার পর যখন এই ফ্যামিলির লোকরা তার ব্যাপারে সমালোচনা করে, তার বিভিন্ন কাজের ব্যাপারে তারা যখন পয়েন্ট আউট করে, তারা আঙ্গুল তোলে, তখনই তার মরবাইড কন্ডিশন আসা শুরু করে ধীরে ধীরে। ফেয়ার পয়েন্টিং হোক, এনভায়রনমেন্ট তাকে তখন আস্তে আস্তে ডাউন লেভেলে নিয়ে যায়। এনভায়রনমেন্ট মানে হলো তার যাদের জন্য যাদেরকে সে ফ্যামিলি ভাবে। ফ্যামিলি কিন্তু রিলেটিভের চেয়ে অনেক উপরের লেভেল। ফ্যামিলি শুধুমাত্র ব্লাড কানেকশন হইতে হবে এমন কোনো কথা নাই। ফ্যামিলি সার্কেলটা আটটু বড়, যেখানে ব্লাড কানেকশনের বাইরেও যাদের সাথে তার খুব ভালো রিলেশন থাকে, যাদেরকে তারা আপন জন্মে। আমরা অনেক সময় বলি না যে এ আমার ফ্যামিলির মতো। কিছু কিছু ফ্যামিলিতে যাই দেখবেন যে কাজের মেয়ে খুব ফ্যামিলি একটা অ্যাটমসফিয়ারে সে মানুষ হতে থাকে, এবং ফ্যামিলির অন্যান্য মেম্বাররা যিনি প্রধান থাকে তিনি মনে করেন যে এ আমার বাসায় কাজ করে ঠিকই, কিন্তু আমরা ওকে কাজের লোক হিসাবে ট্রিট করি না, ওকে আমরা একজন ফ্যামিলি মেম্বার, তার সাথে ব্লাড কানেকশন নেই। এরকম দোকানের কর্মচারী হতে পারে বা আদার্স কোনো পার্সন হতে পারে। একটা রিলেশন তৈরি হয়, যেমন অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে এমন একটা রিলেশন তৈরি হয়েছে অন্য আরেকটা ফ্যামিলির সাথে, দেখা যাচ্ছে ব্লাড কানেকশন রিলেটিভের থেকেও অনেক বড় রিলেটিভ। তারা যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিষয়, ভালো মন্দ সব বিষয়ে তারা অংশগ্রহণ করে। এরা হলো ফ্যামিলি। এই ফ্যামিলির জন্য যখন সে পুরোপুরিভাবে রেসপন্সিবিলিটি, কেয়ারিং অ্যান্ড লাভ দেয়, তারা যখন তার ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এটা কোনোভাবেই স্পাইজেলিয়া মেনে নিতে পারে না। সবচেয়ে মজার বিষয় হলো স্পেশালি হাই স্পিরিটেড পেশেন্ট, সে যে অবস্থায় থাকে না কেন, হাই স্পিরিট লেভেলটা আসে কোথায়? যেখানে একজন মানুষ হাই স্পিরিট কিন্তু নর্মাল লেভেলে আসে না, হাই স্পিরিট আসে যখন ডেটোরেট কন্ডিশনে আসে একজন মানুষ, তখন হাই স্পিডটা বোঝা যায়। হাই স্পিড সবসময় থাকে, কিন্তু হাই স্পিড বোঝার জন্য একটা ডেটোরেট কন্ডিশন আসে বডির ভিতরে। ফর এক্সাম্পল, থ্যাংক ইউ, এক মিনিট। ফর এক্সাম্পল, খুব প্রচণ্ড অসুস্থ, তারপরেও সে অসুস্থতাকে ডাউন করে দেয়, স্পিরিটকে হাই করে, এটাকে বলা হাই স্পিরিট। কীভাবে হবে আরও পরে আপনারা বুঝতে পারবেন, শেষ পর্যন্ত ওয়েট করলে। ছেলে যেমন ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলিগুলোতে কী হয়, ছেলে দেরিতে ঘরে ফিরে, ছেলে ঠিকভাবে কথা শোনে না, হাজব্যান্ড কী করে, ওয়াইফকে বকাবকা করে, যখন ছেলের সাথে সে পারে না তখন বলে যে তোমার জন্য আমার ছেলেটা বিগড়ে গেছে, এটা ইত্যাদি। তখন মহিলা, এর সাথে তার কোনো রিলেশন নাই, কিন্তু ছেলেকে সে এইভাবে বলেও নাই, কিন্তু বিনা কারণে তার উপরে এই ধরনের টর্চার শুরু হয়। এটা হলো পয়েন্টিং করা। হি কিপ অন ডুইং এভরিথিং বিফোর বিইং আস্কড ফর। সব কিছু সে সবাই পূরণ করে তাদের চাওয়ার আগেই। এজন্য আমরা দেখি দুটো স্টেট স্পাইজেলিয়ার মধ্যে প্রবলভাবে দেখা যায়। একটা হলো চেয়ারফুল অল্টারনেটিভ উইথ পালপিটেশন, চেয়ারফুল পেইন ডিউরিং, কেয়ার অ্যাবাউট রিলেটিভ, চেয়ারফুল কী হচ্ছে ডাঙ্কার্ডনেস ডিউরিং। বাকি রিপ্রিকগুলো বুঝলেন। ডাঙ্কার্ডটা কী? ডাঙ্কার্ড মানে হলো যখন মাতাল হয়ে যায়,
একটা মানুষ যখন মাতাল হয়, মানে মাতাল হয় কি, তার মনে একটা অ্যালকোহলের মাত্রা বা একটা লিকারের মাত্রা একটা লেভেল থাকে, ওই লেভেলের পরে গেলে তার যে নর্মাল সেন্স, এই সেন্সটা থাকে না। এই সেন্সটা যখন একজন ব্যক্তির মধ্যে থাকে না, তখন সে কী করে সে নিজেও জানে না। এখানে এই ডাঙ্কারটা মানে হলো নর্মালি সে মানে লিকার বা কোনো প্রকার আপনার এই অ্যালকোহল নেয়নি, এটা হলো সে পরিবারের জন্য এইরকম লেভেলে কাজ করে, সে আনকনসিয়াস লেভেল হয়ে যায়, এত চেয়ারফুল লেভেলে সেই পরিবারের জন্য কেয়ারিং করে। ঠিক আছে, কখন হয়, সে সবসময় তার ভেতরে একটা ভয় থাকে যে এরা তাকে হার্ট করতে পারে, এই জন্য সে যাতে কোনোভাবে তারা তাকে হার্ট করতে না পারে, তার কোনো কাজের ব্যাপারে আচরণের ব্যাপারে মন্তব্য করতে না পারে, এই জন্য খুব সচেতন থাকে। এই জন্য সবার চাহিদা বলার আগে সে পূরণ করে। কেউ যাতে বলতে না পারে আমার জন্য কিছু করো নাই, কারো ব্যবহারে খারাপ লাগবে তবু তার জন্য করে, কিন্তু ভিতরে ভিতরে দিলে লাগে। যখন সে দিলে লাগতে থাকে আর হৃদয়ের মধ্যে তো এটাকে সে সবার কথাগুলো তার খুব পিনের মতো বিধে, সাথে সাথে সেটা তার হৃদয়ের গভীরে নিয়ে যায়, এটা সে তার ভিতরে রিসাইড হতে থাকে। আর এই জন্য তার কেয়ারিং লেভেলটা কিন্তু সে কমে না, কেয়ারিং লেভেল চালিয়ে যেতে থাকে পরিবারের জন্য। ঠিক আছে, স্পাইজিলিয়া প্রচণ্ড একটা পরিশ্রমী মানুষ, সে সবসময় অ্যাভয়েড করে, কশাস থাকে যাতে অন্য কেউ তার কাজের ব্যাপারে পয়েন্ট আউট করতে না পারে। এই জন্য দেখি ইরিটেবিলিটি অল্টারনেটিভ উইথ চেয়ারফুলের সাথে অল্টারনেটিভ স্টেটে স্পাইজিলিয়ার একটা বিরাট একটা রিলেশন আছে। রুব্রিকগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, প্রচুর রুব্রিক। অর্থাৎ এরা নেগেটিভ পজিশনে আসে কোনো একটা সিকোয়েন্সের কারণে, কিন্তু সেটাকে সে বেশি সময় ধরে না, আবার চেয়ারফুলে চলে যায়। কাদের জন্য চেয়ারফুল করে? নিজের জন্য না, নিজের অ্যামিউজমেন্টের জন্য না, নিজের আনন্দের জন্য না, অন্যদেরকে সেবা করার জন্য। এটা হলো স্পাইজিলিয়ার মূল কথা। এরপরে আস্তে আস্তে পর্যন্ত ওয়েট করেন, আপনারা দেখেন স্পাইজিলিয়া কী করতে পারে। প্রচণ্ড ব্যথা হচ্ছে, পায়ের ব্যথা। এই ব্যথা নিয়ে এখন মায়ের সেবা করতে, মা জিজ্ঞেস করে তোর কি কোনো সমস্যা হচ্ছে তোমার? না না, আমার কোনো সমস্যা নাই। চেয়ারফুল পেইন ডিউরিং, কষ্টের মধ্যেও সে চেয়ারফুল থাকে। হাই স্পিরিটেড, যে লেভেলটা সাধারণত ডাউন লেভেলে থাকা দরকার। অর্থাৎ হাই স্পিরিটকে সবসময় আমাদেরকে বিচার করতে হবে মরবাইড কন্ডিশনে, এবং এই অ্যাগুনি কন্ডিশনে, এগ্রেসিভ কন্ডিশনে, অ্যাঙ্গুইশ কন্ডিশনে হাই স্পিরিট। যেখানে অ্যাঙ্গুইশ কন্ডিশন ডাউন লেভেল, ইন জেনারেল মানুষ যেখানে ডাউন লেভেলে চলে যায়, এই হাই স্পিরিটের পেশেন্টটা সবসময় এইটাকে, তার ডিজিজটাকে ডাউন করে দিয়ে তার ভিতরের যে স্পিরিট এটাকে উপর করে। আমরা অনেক সময় বলি না মনের জোরে চলছে, মনের জোরটা মানে হাই স্পিরিটেড। এখন এক একজনের হাই স্পিরিটেড এক একভাবে, হাইয়েস্ট হাই স্পিরিটেড অন্যরকম। স্পাইজিলিয়ার হাই স্পিরিটের মধ্যে হাইয়েস্ট হাই স্পিরিটেড, যেহেতু স্পাইজিলিয়ার মধ্যে কোনো অ্যাফেক্টেশন নেই, সে ভিতরে বাইরের মধ্যে কোনো ডিফারেন্স নেই, একই রকম ব্যক্তি। সে শুধুমাত্র পরিবারকে লাভ ফ্যামিলির জন্য সে তার কষ্টকে স্যাক্রিফাইস করে। ঠিক আছে, তাদেরকে বুঝতে দেয় না যে আমি তাদেরকে কেয়ার করতে গিয়ে সে অসুস্থ আছে এবং তার কষ্ট হচ্ছে, কিন্তু পরিবারকে সে বুঝতে দেয় না। সে পরিবারের জন্য ওই সব জায়গায়, কষ্টের জায়গায়, অসুস্থতার জায়গায়, শ্বাসকষ্টের জায়গায়, তার হার্টের পালপিটেশন হচ্ছে, এই সব জায়গাগুলোতে যেখানে তার ওই লেভেলে স্পেশালিয়ান হলে, আদার পার্সন হলে সে কী করতো, ওই সময় সে নিজেকে রেস্ট লেভেলে নিয়ে যেত এবং ব্রেকডাউনে চলে যেত। কিন্তু সেখানে সে কী করে, নিজেকে উপরে উঠায় রাখে, একটা বুস্টিং করে উপরে রাখে, নিজের ভিতর থেকে নিজের একটা বুস্টিং তৈরি করে নিজেকে ওই যে বাঁশের কোনো একটা আপনার সাপোর্ট দিয়ে, যখন কোনো জিনিসকে আপনার যখন ওই যে গ্রামের বাড়িতে দেখবেন যে আপনার পুরনো হয়তো কোনো একটা ঘরের কোনো একটা চাল বা কিছু একটা পড়ে যাচ্ছে, তখন তাকে সাপোর্ট দেওয়া হয়। অর্থাৎ এটা নড়বড়ে হয়ে গেছে, তারপরও সে নিজেকে সাপোর্ট দিয়ে অন্যদেরকে দেখাচ্ছে, দেখো এই সাপোর্টিংটা এমন একটা সাপোর্টিং যেটা দেখা যায় না, আনসিন সাপোর্টিং দিয়ে অন্যদেরকে দেখাচ্ছে, দেখো আমি ঠিক আছি। কাউকে বুঝতে চেষ্টা করে। চেয়ারফুল লেভেলটা অনেক, ভিতরে ভর্তি, চেয়ার ফুল, পুরোপুরি ভর্তি, আনন্দে ভর্তি। যে আনন্দের, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি সেটা না। চেয়ারফুলের সাথে কি চলে আসছে? পেইন চলে এসেছে। এই জন্য হাই স্পিড, চেয়ারফুল, পেইন, লাভ, ফ্যামিলি, এটার দিয়েই সে আস্তে আস্তে আগাতে থাকে। লোকজন যখন সে মনে করে যে আমি যদি আজকে বিছানায় পড়ে যাই বা আমি যদি অসুস্থতার ভান করি, আমার যদি অসুস্থতা পরিবারের লোকদের কাছে প্রকাশ হয়, তারা আমাকে আমাদের বিভিন্ন ধরনের মন্তব্য করবে। এই মন্তব্য, এই কমেন্টস, এটা স্পাইজিলিয়ার জন্য ভয়ঙ্কর ব্যাপার। কমেন্টস সে সহ্য করতে পারে না, এই জন্য সে হার্টে রুগী হয়ে যায়।
হার্টের পেশেন্ট হয়, এই জন্য আমাদের হার্টের রুগীদেরকে আমরা হয়তো অনেকে জানেই না যে এটা কোন জায়গার থেকে মরবাইড কন্ডিশন আসলো। সবাই তো বাম সাইড লেফট সাইড এটা ওটা দেখে ওষুধ দিয়ে দিচ্ছে। এর পিছনে যে বিশাল একটা ইমোশন ধীরে ধীরে ধাপে ধাপে আজকে তাকে একটা গ্রোস প্যাথোলজি এবং মার্কেবল প্যাথোলজিতে নিয়ে আসছে এবং টার্মিনাল প্যাথোলজিতে নিয়ে আসছে। এটা কিন্তু একদিনেই ঘটেনি, ধাপে ধাপে ঘটেছে। ওই ইমোশন আজকে ফিজিক্যাল লেভেলে চলে এসেছে। চলেন একটা কেস নিয়ে আলোচনা করি। পেশেন্টের আপনার এই লাম্বার রিজনে পেইন, হাঁটতে গেলে প্রচুর কষ্ট, এই জন্য তাকে বিশ্রাম নিতে হয়। তো আপনি বুঝলেন এরকম একটা ফিমেলের অবস্থাটা, এই একটা মেল পেশেন্টের অবস্থাটা কী হয়, যে যখন তার চলাফেরা করতে হয়, কাজ করতে হয়, তখন তার পেইন শুরু হয়ে যায় এবং যখন সে বসে থাকে তার পেইনটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন ওষুধ কাজ হয়নি। কীভাবে তাহলে তার কথা হলো যে আমি খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, তো আমাদের কাজ করতেই হবে। তো কাজ যদি আমি চলতে না পারি তাহলে কাজ করবো কীভাবে? এটা আমার জন্য খুবই কষ্টকর ব্যাপার। রুগী বলে যে আমার রোগটা নিয়ে আমি ভাবি, তবে আমার ধারণা যে আমি ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এখানে অনেকটা হোপফুলের মতো মনে হবে, এখানে কিন্তু হোপফুল না, এখানে হাই স্পিরিটেড। এই জন্য কথার ভাষণ, একটা ভাষণের উপর ডিপেন্ড করে কোনো মেডিসিনের উপর আপনার প্রেসক্রাইব করা যাবে না। টোটাল একটা থিম, একটা ফিল, একটা কোর অবস্থা ধরেই ওষুধকে ভাবতে হবে। হঠাৎ একটা জায়গার মধ্যে আপনার নক করলো, আপনার মুখে এই নজরে আসলো, এটার উপরে আপনি একটা রুব্রিককে বেস করে মেডিসিনটাকে দাঁড় করাই দিলেন, তাহলে কিন্তু অনেক সময় রং প্রেসক্রিপশন হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি আগে করে এই কথা বারবার বলে আসতেছি। আমি বলেছি টোটাল জিনিসটা বোঝার চেষ্টা করে, তাহলে আপনার প্রেসক্রিপশন ভুল হলো আপনি কাছাকাছি জায়গার মধ্যে ঘুরবেন, হয়তো সেকেন্ড প্রেসক্রিপশন, থার্ড প্রেসক্রিপশন আপনি ঠিক হয়ে যাবে আপনার। কিন্তু আপনি যদি ট্র্যাকে চেঞ্জ করে ফেলেন তাহলে মুশকিল না? ট্র্যাক চেঞ্জ হয়ে গেলে এখন যদি আপনি এটা সালফারের দিকে চলে যান তাহলে মুশকিল হয়ে যাবে। এই ট্র্যাক চেঞ্জ করা যাবে না, ট্র্যাকের কাছাকাছি থাকতে হবে। তাহলে কী দাঁড়ালো? সে বলে যে সঠিক তার ব্যথা কমে যাবে, দীর্ঘ সময় পেন কিলার নিয়েছে, রাতে পালপিটেশন বাড়ে। যদি আমি ঠিকমতো তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি, সুস্থ হয়ে যেতে পারি, তাহলে আমি আমার কাজকামগুলো ঠিকভাবে দেখাশোনা করতে পারবো। এখন এটার জন্য আমার কাজের অনেক ব্যাঘাত করতেছে এবং প্রচণ্ডভাবে সে অ্যাম্বিশাস, প্রচুর কাজকর্ম করে এবং তার অনেক অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু তার এই ব্যথা, তার শরীর, এটা নিয়ে সে খুব অ্যাংসাস থাকে এবং সবচেয়ে বেশি অ্যাংসাস থাকে তার ফিউচার নিয়ে। এইভাবে চললে তার ফিউচার অবস্থা খারাপ হবে, তার সিকনেসের জন্য তার বিজনেসের ক্ষতি হবে। এই যে রুগীর মধ্যে একটা ফিউচার চিন্তা, একটা বিজনেসের চিন্তা, একটা অ্যাম্বিশনের চিন্তা এবং সে সাথে সাথে আবার হাই স্পিরিট, সে ভাবে যে এটা কোনো সমস্যা না এবং এই কষ্ট নিয়েই তাকে কাজকর্ম করতে হচ্ছে এবং করে। যেখানে অন্যরা থেমে যেত সে তাকে থামাতে পারেনি, তার স্পিরিট তাকে আরও কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে। যদিও কাজটা এখন ঠিকভাবে সে করতে পারে না, এই জন্য ডাক্তারের কাছে সে আসছে। যদিও তার ভিতরে যথেষ্ট অ্যাংসাস এবং উৎকণ্ঠা থাকে, কিন্তু বুকের মধ্যে একটা পালপিটেশন, একটা চেস্টে একটা পেইন। এই যে চেস্টে পেইন, পালপিটেশন, এর পিছনে অবশ্যই কোনো একটা কারণ তো আছে। সেখানে কারণটা হলো যে এই ব্যক্তি মানুষটা সঠিকভাবে তার যে ওয়ার্ক সেটা সে ঠিকভাবে করতে পারতেছে না এবং সে ভাবে যে ঠিকভাবে ওয়ার্ক না করতে হলে আমি স্বাভাবিকভাবে অন্যদেরকে যেভাবে হেল্প করা দরকার সেটা আমি করতে পারবো না। এটি তার মধ্যে একটা ইনসিকিউর কন্ডিশন তৈরি করে এবং সে মনে করে যে তার পেশাগত জীবনে, তার অর্থনৈতিক জীবনে খারাপের দিকে যাবে। এবং ফিউচার স্পেশালিয়া অলওয়েজ প্রেজেন্ট থেকে তার ফিউচারের মধ্যে বেশি থাকতে পছন্দ করে এবং ফিউচারের মধ্যে নিজেকে এনগ্রোজ করে ফেলে, ফিউচারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং তাদের মধ্যে একটা অ্যাম্বিশন আছে, অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট আছে। অ্যাংজাইটি বিজনেস মানে তার কাজ, এখানে বিজনেস মানে হলো লেনদেন না, এখানে হলো তার পেশা, তার কাজ। রিলে শি ওয়াজ রিলে মানে হলো পায়ের নিচের মাটি। আমরা বলি না আমার পায়ের নিচের মাটি নড়ে গেছে, সরে গেছে, আমি এখন স্টেডি কন্ডিশনের মধ্যে না, আমি দৃঢ়তা আমার কমে গেছে। এই জাতীয় এটা হলো একটা মেটাফরিক্যাল লেভেল, এটা একটা চিন্তার লেভেল যে আমি নড়বড়ে হয়ে গেছে। আমি আগে যেমন স্পিরিট ছিল, আগে যেমন আমি কাজ করতে পারতাম, এখন তো আমি দাঁড়াতেই পারি না। কিছু সময় পর আসতে আমি কী হয়ে যাই, ব্রেকডাউন হয়ে যায়, আমাকে বসে পড়তে হয়, আমার স্পিড কমে গেছে। এই যে রিলে, তার রিলেইং টলমল অবস্থা তার মধ্যে তৈরি হয়েছে। এটা দেখবেন যে রিলে রুব্রিক আছে, থট প্রোফাউন্ড ফিউচার অ্যাবাউট, মানে আপনি টোটাল স্পাইজিলিয়ার মধ্যে ফিউচারের সবচেয়ে বেশি রুব্রিক আছে।
thought, profound future about, anxiety, business about, cheerful, drinking during, আমি তো ড্রিঙ্কিং সম্বন্ধে আপনাদেরকে বলেছি, anxiety, future about, anxiety, business about, ডিলেশন রিলাই তাকে নাড়া দিছে, she was absorb future about, fear heart of being, fear injury of being। যদি আরও সমস্যাটা সামনের দিকে বাড়তে থাকে তারা আরও কষ্ট বাড়তে থাকবে। হাই স্পিরিটেড, যে কোনো ব্যাড সিচুয়েশন, যে কোনো নেগেটিভ সিচুয়েশনও স্পেশালি নিজেকে হাই স্পিরিটের মধ্যে রাখে। ডিলেশন ফলিং ইজ, এবং সে মনে করে যে তার অবস্থাটা একসময় ভেঙে যেতে পারে, এটা নিয়ে সে ফিউচারে, এই জন্য ফিউচারকে সে অ্যাবজর্ব করে বেশি। জেস্টিং জোক ক্যান নট বি টেক, কারো কোনো বিষয়ে এই যে পয়েন্টিং, স্পেশালি আর নেগেটিভ সাইড হলো তার কাজের ব্যাপারে কেউ পয়েন্ট আউট করুক বা কেউ যোগ করুক, ঠাট্টা করুক, মস্করা করুক, এটা সে পছন্দ করে না। এই জন্য সে সবসময় নিজের পায়ের উপর নিজে দাঁড়িয়ে কাজ করতে চায় এবং নিজের স্পিরিটের উপর, নিজের শক্তির উপর ভরসা করতে চায়। এবং এই যে বিষয়টা, এটা কোনোভাবে ছাড় দিতে চায় না। এটা কোনো জায়গায় যদি নড়বড়ে হয়, কোনো পয়েন্ট আউট হয়, তখনই সে দ্রুত ডাক্তারের কাছে আসে, অথবা এটা তাকে দিলের মধ্যে আস্তে আস্তে নিতে থাকে, একটা সময় গিয়ে সে অসুস্থ হয়ে যায়। এখন ঘটনা হলো, আমরা একটা রিমেটিক আর্থাইটিসের ক্ষেত্রে আপনারা ফিজিক্যাল লেভেলে দেখবেন প্রচুর স্পাইজিলিয়া ইউজ হয়। কেন ইউজ হয়? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা, পুরুষ মানুষ অনেক এক্ষেত্রে অনেকটাই ভালো আছে, কিন্তু মহিলারা চিন্তা করে যে আমার যখন বয়স বেড়ে যাবে আমাকে কে টেক কেয়ার করবে। এখন ছেলে অথবা মেয়ে, এই দুইজন তাদের উপর ডিপেন্ড করতে হয়। সাধারণত বয়সকালে এদের উপর ডিপেন্ড করতে হয়। এরা ভাবে, তখন মনে করেন যে ছেলে বিগড়ে গেছে, নিজের ইচ্ছা মতো সে নিজের পছন্দ মতো সে বিয়ে করে ফেলছে। এখন বাবা কোনোভাবে এই ছেলেকে পছন্দ করে না এবং সে মনে করে যে এ তো ফালতু হয়ে গেছে, একে আমার হিসাবের খাতা থেকে বাদ দিয়ে দাও। কিন্তু মা ছেলের সাথে সম্পর্ক রাখে, ছেলেকে সহযোগিতা করে, তার ভালো মন্দের খোঁজখবর নেয়। কেন নেয়? যে এই জন্যই নেয়, যদি আমি পড়ে যাই আমাকে কে দেখবে এবং লোকজন কী ভাববে। দুটো পয়েন্ট এখানে খেয়াল রাখবে, যে ছেলে আমাদেরকে ছেড়ে চলেই গেছে বা আমাদের থেকে দূরে থাকে, তো আমাদের যে জরুরত যখন হবে, আমাদের যখন প্রয়োজন হবে, তখন তো তাকে প্রয়োজন। এবং আজকে যদি আমি আমার ছেলের সাথে সম্পর্ক না রাখি, লোকজন কি বলবে, যে ওই যে পিন পয়েন্ট, সবসময় এরা লোকজন কি বলবে এটা নিয়ে তাদের ভাবনা। যেটা সবচেয়ে বড় প্রবলেম হলো লোকজন কি বলবে এবং আমার ফিউচার। দুটো পয়েন্ট এখানে, একটা হলো তার ফিউচার অনেক জিনিস আসতে পারে, ব্যবসা আসতে পারে, ছেলে এখানে তার জন্য বিজনেস হতে পারে, এখানে গিভ অ্যান্ড টেকের ব্যাপার স্যাপার। সে মনে করে ছেলের জন্য এখন যদি করি তাহলে শেষ বয়সের ছেলে আমাকে হেল্প করতে পারে। তো এখানে দুটো জিনিস, যে লোকজন বলবে যে দেখো ছেলে ভুল করেছে, তাই বলে বাবা মা এরকম ভুল করবে, ছেলেকে দূরে রেখে দেবো, কিছুদিন রাখছে, এখন কাছে মা ছেলের বাবা না হলে রাগ করে খোঁজখবর নেয় না, মা তো রাখতে পারে। এইসব কারণে স্পেশালিরা দুটো কারণে করে, ফিউচারের জন্য করে এবং লোকজন কি বলবে। এই দুটো পয়েন্ট সবসময় খেয়াল রাখবেন। রুব্রিক বলে দিচ্ছি, দুটো পয়েন্ট আমি বললাম, একটা হলো লোকজন কি বলবে এবং আরেকটা হলো যে ফিউচারকে নিয়ে ভাবে, ভবিষ্যৎকে নিয়ে ভাবে। ভবিষ্যতে যদি তার জীবনে যদি কোনো দুর্ভোগ আসে, সেখানে সে কীভাবে ওভারকাম করবে। কারো না কারো হেল্প দরকার। অসুস্থ হয়ে গেল, বয়স হয়ে গেল, এবিলিটি কমে গেল, তখন তো কারো হেল্প লাগবেই। আর ফিউচারে যদি সে কাজ করতে না পারে, এক এক বয়সের লেভেলে এক এক রকম চিন্তা আসে, এক এক বয়সের লেভেলে এক এক রকম। যখন ইয়াং বা শক্তি সামর্থ্য আছে যে ব্যক্তির, সে তো আর এরকম ভাববে না যে ফিউচারে আমি অন্যের উপর ডিপেন্ড হয়ে যাব, তখন আমাকে কে দেখবে। সে ভাববে যে আমার ব্যবসাটা এভাবে চললে তো আমি একসময় দেখা যাবে যে আমার ফরফিট হয়ে যাবে, আমার বিজনেস দেউলিয়া হয়ে যাব। এই জন্য ফিউচার যাতে ঠিক থাকে, প্রপাউন্ড ফিউচারের ব্যাপারে গভীরভাবে সে মনোযোগী হয়, দূরদর্শী হয়, খেয়াল রাখে, এটা দেখবেন যে অনেক রুব্রিকের মধ্যে সে ঘুরতেছে। ঠিক আছে, এখন আসেন ফেয়ার পিন অফ, সেটা তো আমি আলোচনা করেছি। অন্য লোকদের মন্তব্য, এটা সে মেনে নিতে পারে না। এই জন্য অন্যরা যাতে তার ব্যাপারে কোনো রকমের কমেন্টস করতে না পারে, এইটাকে সামনে রেখে সে চলে। 2 নম্বর কথা হলো যে সুন্দর রুব্রিক। এই রুব্রিক ফিজিক্যাল লেভেলের রুব্রিক, কিন্তু মেন্টালি অনেক গভীর লেভেলে না ভাবলে এটা ইউজ করতে পারবেন না। ডিলিশন স্টুল অবলাইজ টু গো টু সিঙ্গেল স্পাইজিলিয়া। শেষ কথা, শেষ। এই এক রুব্রিক যদি আপনি ভালোভাবে বুঝে ফেলেন, সব আলোচনার শেষ আলোচনা এখানেই শেষ হয়ে যাবে। দেখেন
আমাদের যারা ল্যাবরেটরি বানিয়েছে, মাঝে মাঝে আমি যখন পড়ি বা কাজ করি তখন আমার কাছে মনে হয় এদের ভিতরে এক্সট্রা অর্ডিনারি ব্যক্তি ছিল এরা আসলে আমাদের মতো সাধারণ মানুষ না। এদের জ্ঞানের অনেক দূর ওরা ভেবে প্রত্যেকটা রুব্রিক বানিয়েছে, এবং একটা রুব্রিককে যেন তেনভাবে বসিয়ে দেয়নি। এটার ভিতরে অনেক চিন্তাভাবনা করে প্রতিটা রুব্রিককে তারা সেট করেছে, যাতে অল্প কথা দিয়ে অনেক বড় বিষয়ে একটা ওয়ার্ড দিয়ে যাতে একটা বই লেখা যায়, এরকম একটা অবস্থা তারা তৈরি করেছে। দেখেন, মানে ওয়ার্ডগুলোর একসাথে যদি দেখেন যে ওয়ার্ডটা যারা জেনারেল পার্সন, যারা মেডিকেল টার্ম না বা এই জাতীয় জিনিস জানে না, তাদের কাছে এটা মনে হবে কী লিখেছে, যিনি লিখেছে তার হয়তো এই জ্ঞান, অথচ ইংরেজি ভাষাভাষী ব্যক্তিরা এটা লিখেছে। সাধারণ আমাদের মতো দেশের লোকেরা লেখে নাই, তাদের ইংরেজি ভাষার উপর তাদের প্রচুর দক্ষতা। এমন দুটো শব্দ, স্টুল, অবলাইজ টু গো টু, এটা কী হলো? এটা আবার লেখার অবলাইজটা হলে তো বাধ্য হইতে স্টুলের জন্য যে অবলাইজড হলেই তো মানুষ যায় টয়লেটে, নাকি নেমে যায়। এই রুব্রিকটা যদি আপনি ইন জেনারেলি দেখেন, এটার কাছে মনে হবে যেন একটা অসমাপ্ত বা একটা উদ্ভট চিন্তা থেকে একটা লাইন লিখে দিয়ে ছেড়ে দিস। এটা তো লেখার অর্থেই আসে না। একটা মানুষ সাধারণত যখন তার অবলাইজ টু গো টু স্টুল, সে বাধ্য হয়ে স্টুলে যায়, সে যেতে চায় না। এখানে মানে কি, স্টুলটা মানে কি? গান্দা জিনিস, নোংরা জিনিস, বাই প্রোডাক্ট। আমাদের বডির যে মেকানিজম, এটার বাই প্রোডাক্ট হলো স্টুল। স্টুলের মধ্যে জান থাকে, প্রোটিন থাকে, অনেক কিছু। তাহলে তো আমাদের স্টুল টেস্ট করার কোনো দরকার ছিল না। দরকার ছিল? স্টুলের মধ্যে আমাদের কিছু প্রপার্টিজ রয়ে যায়। তো একটা রিলেশন আমার বডির থেকে এটা বের হইলো, বডির সাথে একটা রিলেশন সে থেকে রেখে দেয়। এখন এখানে সে কী করতেছে, যেই জিনিস সে পছন্দ করে না, যেই জিনিসটা পছন্দ করে না স্পেশালি, সেটাই তাকে করতে হচ্ছে। যেমন কোনো রিলেশনের সাথে সম্পর্ক রাখতে চায় না, বা কোনো ফ্যামিলি মেম্বারের সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু তারপরে সে রাখে। এই জন্যই রাখে, ফিউচারে তাকে প্রয়োজন হবে। বুঝতে হচ্ছে? অবলাইজ টু গো টু, যেতে চিন্তা করে যে এটা বাধ্য, যেটা করতে হবে তাকে। যদি সে এটা না করে, এই নোংরা যেই জিনিসটা নোংরা জিনিস হলো কি, আমরা কেটে ফেলে দিই বা আমাদের বডির থেকে এটাকে দূরে নিক্ষেপ করি, বাট তারপরেও তার সাথে বাধ্য হয়ে তার সাথে সে স্টুলের মধ্যে যায়। গো টু স্টুল কেন যায়? এই নোংরা জিনিসের সাথে তার একটা সম্পর্ক তৈরি করে। কেন তৈরি করে? এটা মেটাফরিক্যালি নোংরা, কিন্তু মেন্টালির দিক থেকে এটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে কেটে গেছে, তার থেকে সরে গেছে। তার ফ্যামিলি মেম্বার হলো, তার আচরণ, তার কথা, তার অন্যান্য বিষয়গুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কিন্তু তারপর তার সাথে রিলেশন রাখে। এই জন্যে প্রয়োজনে তো কোনো না কোনো সময় তাকে আমার প্রয়োজন হতে পারে। এজন্য লোকজন কে কী বলবে এবং আমার প্রয়োজনে সে আমাকে হেল্প করে, দুটো পয়েন্ট কিন্তু বিশেষ করে ওল্ড এজের লোকদের জন্য। হার্টের ডিজিজ কিন্তু ইয়াং এজ 40 পরে কী হয়, 60-70 এজের পরে লোকদের মধ্যে বেশি হয়। তখন এই দুটো পয়েন্ট কিন্তু খুব জরুরিভাবে তখন তাদের মধ্যে চলে আসে, স্পেশালি ইউজের ক্ষেত্রে। পরের পার্টে আসি। তো আমরা তো বলছি থট প্রপাউন্ড ফিউচার অ্যাবাউট, সে ফিউচারকে নিয়ে প্রবলভাবে ভাবে। এখানে স্পেশালিয়ার মধ্যে ইগো নাই। যদি ইগো থাকতো তাহলে সে এদের সাথে, যে লোকটাকে সে ছেড়ে দিয়েছে, কাট করে দিয়েছে, তার সাথে সম্পর্ক রাখতো না। আপনার সাইলিশিয়ার ক্ষেত্রে ইগো আছে, অবস্টেনেট আছে, সালফারের ক্ষেত্রে ইগো আছে, এর ক্ষেত্রে কোনো ইগো নাই। ঠিক আছে? ম্যাগমিউর সবার মর্জি মতো চলে। যদি এখানে আমরা ম্যাগমিউর আপনাদেরকে বলেছিলাম, কমপ্লাই টু দ্য উইশ অফ আদার, ফিলিং অফ অবলাইজ টু, ওখানে অবলাইজড আছে, যে যা বলবে তার কথাই সে শুনবে। কেননা সে হারমোনি চায়, সেও ইমোশনালি হার্ট হয়, কিন্তু কোনো দিন কাউকে বলে না। ঠিক আছে, চলো, সে ফরসেকেলি ফিলিং করে, সে তার মধ্যে একটা রিজেকশন ফিলিং, অ্যাঙ্গার তার মধ্যে নাই, কিন্তু এর মধ্যে প্রচণ্ড অ্যাঙ্গার পেশেন্ট। স্পাইজেলিয়া প্রচণ্ড অ্যাঙ্গার পেশেন্ট, কিন্তু সে অ্যাঙ্গারটাকে মিনিমাইজ করে চেয়ারফুল, অল্টারনেটিভ স্টেটে চলতে থাকে, কখনো চেয়ারফুল, কখনো অ্যাঙ্গার লেভেল, ইরিটেবল লেভেলে চলতে থাকে, কিন্তু সেটাকে মিনিমাইজ করে চলতে। ম্যাগমিউরের মধ্যে কখনো কোনো রাগ তৈরি, এর মধ্যে রাগ তৈরি হয় বলে সে হার্টের রুগী পেশেন্ট হয়ে যায়। নাহলে ম্যাগমিউর কিন্তু হার্টের পেশেন্ট হয় না, ডাইজেস্টিভ সিস্টেমের পেশেন্ট হয়। কেন ডাইজেস্টিভ সিস্টেম কষ্ট হয়? ডাইজেস্ট করতে পারতেছে না, কোনটা? ইমোশনাল লেভেল। চলেন পরের পার্টে যাই। হাই স্পিড এবং চেয়ারফুল পেইন ডিউরিং। এখানে চেয়ারফুল পেইন ডিউরিংয়ে একক মেডিসিন হলো স্পাইজিলিয়া। চেয়ারফুল পেইন ডিউরিং, যখন সে প্রচণ্ড
ডিস্ট্রেস কন্ডিশনের মধ্যে অবস্থান করে সেখানেও সে আনন্দ দেখায়। এটা দেখনেওয়ালা আনন্দ, এটা দিলওয়ালা আনন্দ নয়। যেমন 15 বছর যখন মহিলার মাইগ্রেন কীভাবে ম্যানেজ করে, রুগী বলে ব্যথা অনেক, এর মধ্যে কাজ করে যাচ্ছি। রুগী বলে ব্যথায় কত হবে হতে দাও। পেশেন্ট ডাক্তার সব রুগী আসে বলবে ব্যথা তো ব্যথাই যাবে, ব্যথার জন্য এখন শুয়ে থাকলে বসে থাকলে তো চলবে না। ব্যথা যত বাড়ে আমার কাজের স্পিড তত আমি বাড়িয়ে দিই। ব্যথার মধ্যে আমার কাজের স্পিড আমি বাড়িয়ে দিই। এখানে স্পিড বাড়িয়ে দিয়েছে, তার মানে হলো হয়তো স্পিড শব্দ শহরের লোকরা ইউজ করে, গ্রামের লোকরা হয়তো অন্য কোনো ভাষায় দেবে, মূল শব্দ কিন্তু ওইটাই। ব্যথার মধ্যে অনেক কাজ করেছে। রুগী বলে ব্যথা কত হবে হতে দাও, আমি থামবো না, হেলবো না, দিস ইজ দ্য হাই স্পিড। হাজব্যান্ড বলে যে তুমি এত কাজ করো কেন, কাজ কম করো, থেমে করো, রেস্ট করে করো, কিন্তু আমি তারপরেও কাজ করতে থাকি। সে বলে ব্যথা কত হতে পারে, আমাকে ব্যথা যত হোক না কেন আমি থামবো না, আমাকে থামাতে পারবে না। এটি হলো হাই স্পিরিট এবং চেয়ারফুল পেইন ডিউরিং। এই ধরনের কেস আপনি অনেক পাবেন আপনাদের ডে টু ডে লাইফের আমাদের প্র্যাকটিসে। ব্যথা যতই বাড়ুক না কেন, ব্যথার সাথে সে একটা কী করে, একটা কনফ্লিক্টে যায়, একটা ডেটোয়েট কন্ডিশনে, ডিসঅ্যাডভান্টেজ কন্ডিশনে, ডিসএগ্রিয়েবল কন্ডিশনে, সেখানেও সে নিজেকে স্ট্রাগল করে মনে করে ব্যথা বাড়ুক, আমি আমার জায়গায় থামবো না, দেখি ব্যথা কী করতে পারে, তাই না? এর মানে এখানে হলো হাই স্পিরিট। এখানে চেয়ারফুল করে, অর্থাৎ তার অসুস্থতা, তার কষ্ট, এটাকে সে চেয়ারফুল লেভেলে নিয়ে গিয়ে তার স্পিডকে সে বাড়িয়ে দেয়। এত ব্যথা তবু সে সব কাজ ম্যানেজ করে। হাই স্পিরিটেড চেয়ারফুল পেইন ডিউরিং। ফেয়ার পিন অফ, এখানে সাইলেশিয়া আপনি দেখবেন, সাইলেশিয়া এবং স্পেজিয়ালের দুইজনেই এই পিন পয়েন্টের মধ্যে আছে। ফেয়ার পিন, অন্যরা তার কাজে তার দিকে দৃষ্টি আকর্ষণ করবে, তার কোনো ত্রুটি উইকনেস অন্যদের কাছে প্রকাশ হয়ে যাবে, এই ব্যাপারে তারা সবসময় ভয় থাকে। সাইলেশিয়া কেন ভয় থাকে? সাইলেশিয়া একটা ইমেজ কনসাস পেশেন্ট, তার ইমেজটা যাতে কোনো কারণে নষ্ট না হয়। আমি এর আগে বলছি, বাচ্চাদের ক্ষেত্রে বলছি, বাচ্চারা সব জানে, ক্লাসে টিচার বলার সাথে সাথে সে ওই প্রশ্নের উত্তর জানে এবং লিখতে দিলে সে সবার আগে তার লেখা হয়, কিন্তু দাঁড়িয়ে বলে না এবং খাতাও জমা দেয় না। কেন দেয় না? যদি কোনো কারণে ভুল হয় তো টিচার যদি বকা দেয় সবাই আসবে, তার ইমেজটা যাতে কোনো কারণে খারাপ না হয় এই ব্যাপারে সাইলেশিয়া সবসময় ইমেজ থাকে। সাইলেশিয়ার কাজে তো ইমেজ তৈরি করা, ইমেজ তার মানে কি কনস্ট্রাকশন করা, বিল্ডিং বানানো, কিন্তু সে একা পারে না, তার সাথে অন্য কী হয় যুগে যায়, তারপরে সেই ইমেজ তৈরি করে। যাই হোক, স্পেশালিয়া হলো সাইলেশিয়ার মধ্যে কোনো হাই স্পিরিট নাই, স্পেশালিয়ার মধ্যে প্রচণ্ড হাই স্পিরিট। সে মনে করে যে এই পরিস্থিতির সাথে আমি বুঝে লড়াই করে টিকে থাকবো। তাহলে আমরা এই পর্যন্ত কি দেখলাম, যে পরে আরেকটা কেস বলি, এটা হলে আপনাদের জন্য সহজ হবে। মহিলার কানে ব্যথা প্রচণ্ড, চাকরি এবং সংসারের কাজ কীভাবে করেন জিজ্ঞেস করলে কীভাবে ম্যানেজ করেন। হ্যাঁ, অফিসে পেইনের কথা বলি না, ডিউটি ঠিকভাবে করে যায়, বললে ওনারা তখন আমার ফল্ট ধরবে, আমার ভালো লাগবে না, আমার ভুল ধরার সুযোগ দেই না। সোজা কথা, কেউ একজন এক একভাবে বলবে, আমার ভুল ধরা এটাই নেই যে ভুল ধরার সুযোগ দেয় না, এটা হলো সেন্সিটিভ পিন পয়েন্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় কীভাবে ম্যানেজ করব, রোগ নিয়ে কোনো ভাবনা থাকে না, কিন্তু অসুস্থতার ভবিষ্যৎ নিয়ে ভাবনা থাকে। আর মানে এলোপ্যাথিক পেইনের জন্য ওষুধ খাই না, খেলে এটার সমস্যা হবে। এই জন্য ফেয়ার ইঞ্জুরি বিং ইঞ্জুর, ফেয়ার পিন অফ সেন্সিটিভ টু টাচ। এখানে টাচ মানে এগুলো ফিজিক্যাল লেভেলের টাচ না। যদি কেউ বলে আরে তুমি তো আজকাল দেখি যে তুমি আগের মতো হাঁটতে পারো না, সমস্যাটা কি, তখন টাচ হয়ে গেলো। তার কোনো নেগেটিভ জন্য কেউ টাচ করলে এটা তার পছন্দ না। এই জন্য দেখা যাবে যে এরা খুব বেশি সেন্সিটিভ, এরা খুব বেশি, এবং এদের নিজেকে নিয়েও ভাবনে যে অ্যাবজর্ব হয়ে যায় থট নিয়ে। যদি আমি এইভাবে পারফরমেন্স না করতে পারি, সবাই আমার ফল্ট ধরবে। এটা আমার অফিসে হতে পারে, ওটা একটা ফ্যামিলি, আমার ঘরে হতে পারে। অ্যাবজর্ব ফিউচার অ্যাবাউট অ্যাবজর্ব থট ইন, এই সব জায়গার মধ্যে আপনি পাবেন। এখন আমরা কয়েকটা রুব্রিক আপনাদেরকে বলি, যে এক শ্রেণীর মানুষ পাবেন আপনারা, খুব বেশি রুব্রিক না, খুব সুন্দর মেডিসিন, কিন্তু ইউজিং মেডিসিন। ইন্ডিগনেশন স্যালেন্ডার উইথ একক মেডিসিন স্পেশাল, এটা কীভাবে ইউজ করবে, এরকম কিছু মানুষ পাবেন। মহিলা, এরা কেমন হয়, এদের নেচারটা কেমন, এরা মনে করেন একটা ফ্যামিলি অনুষ্ঠান,
ফ্যামিলি অনুষ্ঠানে কার বাড়িতে গেল, তা ননদের বাড়িতে গেল। ননদের বাড়িতে গেল, সেখানে অনেক লোককে তারা ফ্যামিলি অনুষ্ঠান হবে, ফ্যামিলি গেট টুগেদারে ধরেন, সেখানে সবাইকে দাওয়াত দিয়েছে। এই মহিলাও সেখানে গেল। সে ওই বাড়িতে গিয়ে দেখলো যে এরা যেভাবে মানে সংসারের এই যে এই সুন্দর ফ্যামিলি গেট টুগেদারের জন্য যত আয়োজন করছে, ওরা কুলে উঠতে পারতেছে না। সে যায় ওখানে ওদেরকে হেল্প করা শুরু করে। মহিলা সে অন্য বাসায় থাকে, সেখান থেকে গেল এই ননদের বাড়িতে গেল, গিয়ে দেখলো যে অনেক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তারা করতেছে, রান্নাবান্না করতেছে, কিন্তু গিয়ে দেখলো যে এরা ঠিকভাবে এটাকে গোছায় উঠতে পারতেছে। তখন সে নিজেই উইলিংলি কাজে লেগে যাওয়ার পর কোনো একটা সময় কোনো একটা পারিবারিক বিষয় তো ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক সময় পুরনো কথা অনেকে বলে ফেলে। এই কথা যখন তার বলে কেউ, তখন তার মধ্যে প্রচণ্ড রাগ এবং গুসা আসে, ইন্ডিগনেশন হয়, প্রচণ্ডভাবে সেই ডিজার্টেড হয়, রাইটাস অ্যাঙ্গার তার মধ্যে তৈরি হয়। ইন্ডিগনেশন শব্দের অর্থ হলো রাইটাস অ্যাঙ্গার, সঠিক উচিত রাগ, এটা তার মধ্যে তৈরি হয়। সে তারপরে ঘরে চলে আসলো, রাত্রেবেলা বাসায় আসলো, তার বাড়িতে আসলো হাজব্যান্ড সহ। আসার পর হাজব্যান্ডকে সে একদম তুলাধুনা করে দেবে। কেন করবে? উইথ স্যালেন্ডার, যে তোমার বোন এরকম, তোমার ফ্যামিলির লোকেরা এরকম, আমি তাদের জন্য এত কিছু কেয়ারিং করি, এরা দেখো আমার সাথে কি খারাপ ব্যবহার করছে, আমার সাথে আমাকে সামনে এইভাবে কথা বলতে পারলো। ছোটো ছোটো বিষয়ে সে হার্ট আঘাত হয়ে টাচ করে তাকে। এই যেখানে সে টাচ করে বের করে দিতে পারে, যেখানে কিন্তু হার্ট ডিজিজ হবে না। আর যেখানে টাচ করে কিন্তু সেটাকে সে প্রকাশ করতে না, এখন সব জায়গায় তো হাজব্যান্ডের উপর প্রকাশ করা যায় না, বলতে পারে না। সেখানে কি যেখানে ইন্ডিগনেশন স্যালেন্ডার কন্ডিশনে যেটা থাকবে, স্যালেন্ডার মানে অন্যের দুর্নাম করা, সে অন্যের জন্য আবার অনেক উপকার করা, আবার অন্যের জন্য বলেও, অন্যের বিরুদ্ধে অনেক বলে অন্যের জন্য। যেমন একটা রুব্রিক আছে, সুন্দর রুব্রিক, আমি দেখি, দাঁড়ান 1 মিনিট। দেখেন সেন্সিটিভ, এখানে স্টিল পিন ডাইরেকশন টুয়ার্ড হার, অর্থাৎ যখনই তাকে সেন্সিটিভ টাচ টু, যখনই তার প্রতি কেউ দৃষ্টি আকর্ষিত করে, তাকে পিন মানে দিলে লাগে একদম। পিন মানে কি, আপনি টু দ্য পয়েন্ট, পিন যখন মারবেন টু দ্য পয়েন্টে যাবে, ওই এদিক ওদিক হবে না। হাতুড়ি দিয়ে যখন মারবেন তখন এদিক ওদিক একবার স্লিপ কেটে এদিক চলে যাবে। আর পিন যখন মারবেন চিকন্ত পিনের মাথা ওই জায়গার মধ্যে গিয়ে আপনাকে হিট করবে, ঠিক আছে? এটা হলো দিল লেগে যায়, ঠিক আছে? এরা প্রচণ্ডভাবে রেস্টলেস হয়ে যায়, তখন সাফোকেশন তৈরি হয়। অর্থাৎ যে পরিবেশে সে থাকে সেখানে সে অক্সিজেন নিতে পারে না, অর্থাৎ তার সারাউন্ডিং, তার যে জায়গা, সেখানের মধ্যে তার মতো করে সে চলতে পারতে না। সবসময় তার প্রতি ওয়াচিং, সবসময় তার প্রতি, যেমন শ্বশুরবাড়ির লোকদের ক্ষেত্রে হতে পারে, এটা হতে পারে। এটা আমরা অনেক সময় আমরা দেখি এরকম কেস। এরপরে যে রুব্রিকটা আমি কথা বলতেছিলাম, লাভ ফ্যামিলি, তো আপনাদেরকে বলেছি, লাভ ফ্যামিলির মধ্যে সে আছে। ইরিটেবল অল্টারনেটিভ উইথ চেয়ারফুল, সেটা বলতেছি। ইন্ডিগনেশন স্যালেন্ডার উইথ আলোচনা করা হয়েছে। তারপরে আসেন হাই স্পিরিটেড বলা হয়েছে। ফেয়ার সাফোকেশন অফ মোশন উইথ ডিসপেনিয়া, এটা আমরা ফিজিক্যাল রুব্রিক হিসেবে ইউজ করি। আসলে ফিজিক্যাল রুব্রিক্সে এটা মেটাফরিক্যালি ইউজ করা জরুরি। সাফোকেশনটা হলে এমন একটা জায়গা যেখানে আমি ঠিকভাবে, অক্সিজেনের তো কোনো ঘাটতি নেই, অক্সিজেন তো আপনার সব জায়গায় আছে, কিন্তু আমি অক্সিজেন কি নিতে পারতেছি না, আমার ডিসপেনিয়া হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। কারণটা কি? মোশন করতে পারতেছি না। আমার মতো করে আমি মোশন করতে পারছি। মোশনটা মানে কি? আমি আমার মতো করে থাকবো। যেখানে আমাকে রিস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, তখনই আমি সাফোকেশন হয়ে যাচ্ছি। এই জন্য সাফোকেশন অনেক জায়গার মধ্যে আপনি যাবেন। ফেয়ার পিনের মধ্যে পাবেন, ফেয়ার ইঞ্জুরি, বিং ইঞ্জুর পাবে, আমার ক্ষতি হতে পারে। ফেয়ার হার্ট অফ বিং, আমাকে হার্টে লাগতে পারে। ড্রাইভিং প্লেস টু প্লেস, অর্থাৎ এক জায়গার থেকে আরেক জায়গায়, একই ডাক্তার একই ওষুধ চেঞ্জ করে আরেক ওষুধে আরেক জায়গায় এইভাবে চলতে থাকে তার জীবনে। ইসেন্ট্রিসিটি অর্থ হলো সেন্টার থেকে হাটকে চলা। হাটকে চলাটা মানে হলো সেন্টার যেখানে থাকবে, পরিধি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরবে, এর বাইরে কিন্তু সেন্টারকে যে ঠিক রেখে পরিধি হয়, পেরিপেরি হয়, যেটাকে বলি সেন্টারকে ঠিক রেখে পেরিপেরি হয়। এখন সেন্টার থেকে পেরিপেরির থেকে দূরে সরে গিয়ে যদি কোনো জিনিস ঘটে সীমার বাইরে,
সেটাকে বলে ইসেন্ট্রিকটা এই তার এই যে কেয়ারিংয়ের ক্ষেত্রে ধরেন, লাভ ফ্যামিলির ক্ষেত্রে ধরেন, এটার ক্ষেত্রে আপনি কিন্তু ইসেন্ট্রিকটা প্রচণ্ডভাবে পাবেন ইয়ের ভিতরে, আপনার স্পাইজেলিয়ার ক্ষেত্রে। পেলাম না, কেয়ারফুল অফ রিলেটিভের মধ্যে আছে, এটা তো বললাম আপনাদেরকে। অ্যাংজাইটি প্রচুর রুব্রিক আছে, অ্যাম্বিশনের মধ্যে আছে। এই রুব্রিকটা কোথায় গেল? অ্যাগনেস্ট পুলটিস, এটা পাচ্ছি না কেন, দেখি 1 মিনিট। আজকেও দেখছিলাম একবার। প্রচণ্ড ইন্ডাস্ট্রিয়াসের মধ্যে দেখবেন যে আপনার আসি বসে আছে ওখানে, সে জেস্টিং অ্যাভারশন টু জেস্টিং যোগ, অর্থাৎ তাকে যদি যোগ করে এবং ইয়ারকে ঠাট্টা করে কিছু বলে, তারপর সে মনের মধ্যে নিয়ে নেয় সেটা, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছে রিবেল অ্যাগেনেস্ট পুলটিস, এটার অর্থ কী? অর্থাৎ এটা যদি বাংলা অর্থ করেন যে কোনো জায়গায় কোনো জিনিস দিয়ে মানে সেক দেওয়া, আমরা বলি না গরম কিছু সেক দেয়, এটা সে পছন্দ করে না, আসলে কিন্তু তা না, রিবেল করে। রিবেল মানে প্রচণ্ডভাবে প্রতিবাদ, রিভলিউশনাইজ থেকে রিবেল আসছে। অ্যাগেনেস্ট পুলটি, যখন তাকে কেউ সান্ত্বনামূলক কোনো কথা দেয়, বলে, যখন কোনো সান্ত্বনামূলক কথা বলে কিন্তু সেটা বাঁকা সুরে, সেটা এখন পছন্দ করে না, এবং কারো সান্ত্বনা সে চায় না, রিবেল করে, মানে না আমার কোনো প্রয়োজন নেই। বা তার সাথে কেউ যোগ করে, অর্থাৎ অন্যদের আচরণ তার সে কখনোই সেটা গ্রহণ করতে পারে না। যখন কোনো জিনিস আমি গ্রহণ করতে পারি না, সেটার প্রতিবাদ না করি, তবে সেটা তো আমার দিলে তো লাগবে, আমার দিলে লাগবে। হয় আমি এটার প্রতিবাদ করব, প্রতিবাদ করলে সেটা চলে যাবে, না তুমি এই কথা ঠিকভাবে বলো নাই, তাহলে সেটা আমার উপরে এফেক্ট হবে কম। আর যখন সেটা আমি প্রতিবাদ করতে পারি না, মনের মধ্যে রাখি, কিন্তু ওটা নিয়ে আমি যখন রিসাইড করতে থাকি মনের ভিতরে যে আমাকে এইভাবে বলতে পারলো, তখনই দেখা যাবে তার ভিতরে এই ধরনের সমস্যা আসা শুরু হয়। এই জন্য সে প্রচণ্ডভাবে অ্যাগেনিস্টে যায়। ওই যে মহিলার ক্ষেত্রে ফ্যামিলির লোকদের জন্য, ফ্যামিলির কোনো অনুষ্ঠান হলো, কোনো কিছু হইলো, সেখানে গিয়ে সে প্রথমে হাজির হয়, প্রচণ্ডভাবে তাদের জন্য কেয়ারিং করে, নিজের দিল দিয়ে তাদের জন্য কাজ করে, কিন্তু আবার তাদের আচরণে সে অসন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে, তাদের অ্যাবসেন্সে বলা শুরু করে। এরকম কিছু ফিমেল দেখবেন কিন্তু আছে। তো ঠিক আছে, মোটামুটি এই হলো আমাদের স্পাইজেলিয়ার একটা ছোটোখাটো ভার্সন। এই ভার্সনটা আপনারা আবার একটু আরেকবার দেখেন, ঘরে বাসায় গিয়ে আবার দেখেন, একটু শোনেন। যদি কোনো কারণে মিস করেন তাহলে আমি আবার না হলে আলোচনা করা যাবে, যেহেতু আজকে আমাদের হাতে সময় কম। আমরা ছোট ছোট কিছু টিপস নিয়ে আলোচনা করব। আমার ইচ্ছা ছিল যে আজকে সিপিআর একটা ভার্সন নিয়ে আলোচনা করবো, আগামীকাল সেটা আমি কমপ্লিমেন্টারি করবো সিপিআর, যেহেতু সিপিআর ছোটো আকারে পড়ানো যায়, একটু ভালো করি, যেহেতু সিপিআর প্রচুর ইউজিং মেডিসিন, আমাদের একটু ডে টু ডে লাইফে প্রচুর ইউজ হয়। আরও কীভাবে যেমন করোনার সাথে রিলেট করে সিপিআরকে আমরা আলোচনা করব কিছুটা, সেটা যেমন আমাদের এখন 3 মাস বা 4 মাস হয়ে গেছে করোনার এফেক্ট। এখন আমাদের ঢাকা শহরের মানুষের মধ্যে পুয়ারনেস আসা শুরু করছে, অনেকে বাসা ছেড়ে দিচ্ছেন, দোকান ছেড়ে দিচ্ছেন, ফ্যামিলি নিয়ে গ্রামে চলে যাচ্ছেন। অর্থনৈতিক যে একটা এখন করোনার থেকে মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে, তারা কীভাবে সারভাইভ করবে। করোনার এফেক্টটা কিন্তু মানুষ অনেকটা কিন্তু দেখবেন যে এখন করোনার আক্রান্ত সংখ্যা অনেক বেশি টেস্টে দেখা যাচ্ছে, কিন্তু মানুষ এখন কিন্তু সহজ এটাকে ওভারকাম করতেছে। যেমন ঘরের মধ্যে অনেক ধরনের মানে যে পরিমাণ প্রথম দিকে যে পরিমাণ লোক মানে অল্প আক্রান্ত সংখ্যা ছিল, কিন্তু দেখা যেত যে ডেথের হার অনেক বেশি ছিল, কিন্তু এখন মানুষ অনেকটাই সাধারণভাবে এটাকে কীভাবে, এর সাথে কীভাবে স্ট্রাগল করবে এটা শিখে ফেলছে, কিন্তু মানুষ শিখে গেছে। এখন কিন্তু করোনার থেকে অধিকাংশ মানুষ ওভারকাম করে বেরিয়ে আসতেছে, বা করোনা অনেকের হয়েছে তারা টেস্ট করে নেই, কিন্তু নিজেরাই চিকিৎসা করে নিজেরা এটা জুঝে বুঝে এটাকে কীভাবে প্রিভেন্ট করা যায়, বা প্রিভেন্ট না করতে পারলে যখন হয়ে যায় তখন এটা থেকে কীভাবে স্কেপ করা যায়, এগুলো কিন্তু একটা জিনিস দীর্ঘদিন যখন মানুষ থাকে তখন এর ক্রাইটেরিয়া সমান বুঝে যায়। এই ক্রাইটেরিয়া বুঝে যাওয়ার কারণে এটার সাথে তারা স্ট্রাগল করার মতো তাদের কোয়ালিটি তৈরি করে ফেলে। এখন করোনার
যতটা না আমাদের করোনা এখন আতঙ্কটা অনেকটা কমে গেছে মানুষের মধ্যে। মানুষ চিন্তা করে ঠিক আছে এই নিয়ে চলতে হবে, যদি এফেক্ট হয়ে যায় সাথে সাথে এটা ওটা বিভিন্ন ধরনের ঘরোয়া জিনিস এটা ওটা করে অনেকটা রিকভারি করতেছে, হোমিওপ্যাথি নিচ্ছে, এলোপ্যাথি নিচ্ছে, অনেকে আমি এরকম দেখেছি সবটাই করতেছে, করে দেখা যাবে খারাপ নাই, ভালোই আছে, রিকভারি হয়ে গেছে। কিন্তু মেইন এফেক্টটা হলো মানুষের লাইফের যে স্ট্রাগল শুরু হয়ে গেছে, এখন মানুষের লাইফ স্ট্রাগল শুরু হয়ে গেছে, কারণ এখন দীর্ঘ সময় পর্যন্ত সমস্ত পেশাগুলো এবং কলাপস হয়ে গেছে। রাজধানীতে হলো মেইন হলো সেন্টার, এখান থেকে সব কিছু বিভিন্ন দিকে স্প্রেড হয়, সমস্ত জায়গায় একটা কলাপস হয়ে গেছে। কলাপস হওয়ার কারণে একটা বিশাল একটা শ্রেণী যারা পেশাগত জীবনে অর্থনৈতিকভাবে তাদের অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, এবং তারা এখানে ঢাকা সিটিতে যারা পরিশ্রমী মানুষ তারা অধিকাংশই তাদের বাড়ি নেই, তারা হয়তো বড় জব করে, জবগুলো আলটিমেটাম অফিসগুলো বন্ধ, কোনো কাজ হচ্ছে না। সরকারি অফিসগুলো বাদ দিয়ে, সরকারি অফিসে তো কাজ হয় না, রোস্টার ডিউটি করে। আমি কয়েক জায়গায় গেলাম, তাই রোস্টার ডিউটি, প্রত্যেককে প্রতিদিন ডাকে না, একজন আসে হয়তো 2 ঘন্টা ডিউটি করলো চলে গেল, সব জায়গায় রোস্টার ডিউটি চলতেছে এখন। এইটা গভর্নমেন্ট অফিসগুলোতে ঠিকমতো তারা স্যালারি পাচ্ছে, কিন্তু প্রাইভেট অফিসগুলোতে এরকম কোনো সুযোগ নেই, অনেকের স্যালারি বন্ধ আছে, কোম্পানি দিতে পারতেছে না, অনেক দোকান বন্ধ হয়ে গেছে, অনেক বিজনেসগুলো বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। তার কারণে মানুষের মধ্যে একটা অস্থিরতা চলে এসেছে, মানুষ কীভাবে সারভাইভ করবে এটা নিয়ে এখন একটা মেন্টাল স্ট্রেস তৈরি হচ্ছে। এখান থেকে দেখা যাবে যে আরও কিছু নতুন ডিজিজ, সেটা নিয়ে আমরা সিপিআইতে বিস্তারিত আলোচনা করব। এই সিপিআই এই ব্যাপারে সিপিআই কী বলে, সিপিআর এক্ষেত্রে করণীয় কী, সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা যেহেতু হয়তো আমাদের হাতে সময় কম, আমরা কিছু টিপস আলোচনা করি, যেহেতু সময় কম, বড় কোনো জায়গায় যাব না। দেখেন একটা রুব্রিক আমরা দেখেন, কন্টেম্পচুয়াস রিলেশন ফর, ছোটো টিপস কাজে লেগে যেতে পারে, তবে এই ধরনের টিপস ভয়ঙ্কর। টিপসের উপর ভিত্তি করে কোনো কেস দেখা উচিত না। তারপরও আজকে টিপস শুনলেন, কালকে আবার আরেকটা শুনবেন, তারপর একটা মোটামুটি জায়গা তৈরি হবে। কন্টেম্পচুয়াস রিলেশনের মধ্যে 2টো মেডিসিন, একটা হলো প্লাটিন, একটা হলো সিকেল কর। তো প্লাটিনে তো আমরা আলোচনা করেছি, সিকেল করটা কীরকম। সিকেল কর সাধারণত জেনারেলি আমরা ইউজ করে থাকি গ্যাংগ্রিনের জন্য। সহজ কথা, গ্যাংগ্রিন হলে ইন জেনারেল চিকিৎসা ব্যবস্থায় কাজ হলো এটাকে কেটে ফেলা। এটা এমন একটা রোগ যেটা কেটে ফেলতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন এখানে হতেছে ঔষধ সিকেল কর, যার কাজ হলো গ্যাংগ্রিনের উপর, আর এখানে কন্টেম্পচুয়াস রিলেশনকে সিকেল করের জার্নি পড়লে আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন। সিকেল কর একটা লেভেলে দিয়ে তার রিলেশনের সাথে তার প্রচণ্ড ঘৃণা করে, একটা কন্টেম্প্ট করে। কন্টেম্প্ট শব্দের অর্থ হলো, যেমন আমরা করি না, কোর্টকে কেউ যদি কন্টেম্প্ট করে তখন কোর্ট কী করে, তাকে ডেকে, যেই ব্যক্তি হোক তাকে ডেকে নিয়ে আসে তাকে দাঁড় করে রাখে। বড় বড় যেখানে অন্য কোনো প্রশাসন, অন্য কোনো লোক পারবেই না তাদেরকে কিছু করতে, কিন্তু কোর্ট করতে পারে, কোর্টের এই পাওয়ার। কেউ কন্টেম্প্ট করে মানে কোর্টকে ছোটো করে দেওয়া, একদম ছোটো করা, এই রিলেশনকে কন্টেম্প্ট করে। অর্থাৎ সিকেল কর এমন একটা লেভেলে যায়, আগের লেভেল বাদ দেন, জানি না আমরা আগের লেভেলটা কোনো সময় আলোচনা করব। একটা লেভেলের পরে যেই সিকেল কর রিলেশনের জন্য, এর আগে নিঃসন্দেহে কন্টেম্পচুয়াস ছিল না, এর আগে রিলেশনটা এমন শক্তিশালী ছিল, একটা লেভেলে গিয়ে রিলেশনের প্রতি তার এত বিতৃষ্ণা আসে, এটা কেটে দেয় সেই রিলেশনকে। সোজা কথা, যদি আপনারা দেখেন যে কোনো জায়গায় এরকম কন্ডিশন আসে, আর প্লাটিনা রিলেশনকে ছোটো করে, এই সে মনে করে যে আমি যে ফ্যামিলিতে বিলং হয়েছি, এই কেন আমার মতো ব্যক্তি, দেখবেন যে রিলেশন ফ্যামিলি ডাজ নট বিলং টু আর, একক মেডিসিন প্লাটিনার মধ্যে আছে। প্লাটিনা ভাবে আমি এমন একজন ব্যক্তি, আমি তো সুপার লেভেলে আমার জন্ম হওয়ার কথা, স্রষ্টা কীভাবে আমাকে এই ধরনের একটা ফকির মেসকিনদের ফ্যামিলিতে আমাকে পাঠাবে, আমার চিন্তাধারার সাথে এদের চিন্তাধারা, নিজের ফ্যামিলিকে সে একটা কন্টেম্প্ট ছোটো করে দেয়, আর সিকেল কর কেটে দেয়। যখন দেখে যে কোনো কারণে তার কোনো রিলেশনের সাথে তার সম্পর্ক খারাপ হয়, বা কোনো কারণে রিলেশনের প্রতি সে বিতৃষ্ণা হয়, তবে সেটাকে একদম কেটে দেয়। এটার থেকে সে আর কোনো কিছু চায় না, এটার সাথে সে সম্পর্ক রাখতে পারে না। সিকেল অতএব রিলেটিভ মানে এই রিলেশন বা রিলেটিভ যারা আমাদের কাছে থাকে, আর ফ্যামিলি হলো যারা আমাদের দূরে থাকে।
এটা কিছুক্ষণ আগে আলোচনা করছি। রিলেটিভ হলো আমাদের যাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে। সে অনেক 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 রিলেটিভ আছে যে আমার থেকে আমেরিকায় আছে মনে করে, কিন্তু সে আমার রিলেটিভ, ঠিক আছে। আবার ফ্যামিলি যে আমার কাছে আছে কিন্তু ব্লাড কানেকশন নেই। ফ্যামিলিতে সবসময় ব্লাড কানেকশন থাকতে হবে এমন কোনো কথা নেই, দূরের লোকরাও ফ্যামিলি হয়ে যায়। আর রিলেটিভ যারা অনেক দূরে আছে তারা রিলেটিভই থেকে যায়, তারা ফ্যামিলি হতে পারে না। যাকে এটা জটিল ব্যাপার, আমি বুঝাতে পারিনি মনে হয়, না পারলে নাই আরেকদিন মানে আমি নিজে প্র্যাকটিস করে এসে আপনাকে আমি বুঝছি, আপনারা বুঝতে পারেন কিনা জানি না। অর্থাৎ ফ্যামিলি হলো যেসব ব্যক্তির সাথে আমার খুব মানে একটা ইন্টিমেসি রিলেশন, তারা আমার ব্লাড কানেকশন হতেও পারে, না হতে পারে। ব্লাড কানেকশন থাকতে হবে এমন কোনো জরুরি না, ব্লাড কানেকশন থাকতে পারে, ঠিক আছে। আর ফ্যামিলির মধ্যে যে সবচেয়ে বড় কথা হলো যে ফ্যামিলি তারাই যারা আমার আপন, যারা আমার নিয়ারেস্ট, এটা আমার ব্লাড কানেকশন হতে পারে, ব্লাড কানেকশন ছাড়া হতে পারে। রিলেটিভ আমার ব্লাড কানেকশন হতে হবে মাস্ট, সেটা তারা আমার কাছে থাকবে এমন কোনো জরুরি না। যারা আমাদের এই সম্পদের যাদের মাধ্যমে ভাগ হয়ে যায় তারা হলো রিলেটিভ। যাদের মাধ্যমে ভাগ হয়ে যায়, যেমন মনে করেন যে আমার মানে বাবার সম্পত্তি আমি পাবো, আমার অন্যভাবে বিভিন্নভাবে এটা ডিস্ট্রিবিউশনের একটা নিয়ম আছে। ফ্যামিলির লোকরা কিন্তু পাবে না। সব ফ্যামিলির মধ্যে যাদের ব্লাড কানেকশন তারা পাবে, বাকিরা সবাই পাবে না। আমরা ফ্যামিলি বা এখন কাজের মেয়ে তো আর ফ্যামিলির মেম্বার নেই, আমরা মনে করি, কিন্তু সে তো ব্লাড কানেকশন নেই, অতএব সে পাবে না। আর রিলেটিভের মধ্যে সবাই পাবে, রিলেটিভের মধ্যে, কিন্তু তাদেরকে আমরা সবসময় কাজে লাগাতে পারি না, তারা আমাদের সমস্ত উপকারে আসে না। কারণ দূরে আছে, কীভাবে সে আমার উপকার করবে, বা তার সাথে আমার রিলেশন খারাপ, সে আমার উপকার করবে কীভাবে, ঠিক আছে। ক্যালকিরিয়াকারের সাথে আমরা একটু আলোচনা করি। ক্যালকিরিয়াকার তার লাভের জন্য সবার সাথে তার সম্পর্ক তৈরি করে, ফ্যামিলি তৈরি করে। আমি আপনাকে বলছি না ফ্যামিলিতে ব্লাড কানেকশন জরুরি, ক্যালকিরিয়াকার তার ফায়দার জন্য সবার সাথে ফ্যামিলি রিলেশন তৈরি করে। যেমন দূরের লোকের সাথে বলে অমুক, ক্যালকিরিয়াকার সবসময় নিজেকে শো করবে, অমুক দামি লোক, তখন একটা সিটি কর্পোরেশনের মেয়র বা কমিশনার বা মন্ত্রী, যেই কোনো হোক, এত কথা সোশ্যাল মিডিয়াতে না বলে ভালো, কোনো একটা বিশিষ্ট লোককে সে বলবে যে অমুক আমার আপন, অমুক আমার পরিচিত, অমুক আমার রিলেশন আছে, অমুকের সাথে আমার ভাইয়ের বন্ধু। এই যে একটা ফ্যামিলি রিলেশন দামি লোকদের সাথে করতে চায়, কেন তাকে সে নিজেকে বুস্টিং করে উপরে উঠাতে চায়। ক্যালকিরিয়াকার সবসময় নিজেকে শো করে, কারণ তার ভিতরে কি থাকে, বাতাস থাকে। সে একটা বেলুন, যে কোনো সময় মানে তাকে পিন লাগাই দিলে সে চুপসায় যাবে। এই জন্য সে নিজে শো করে, পরিবেশ তৈরি করে, সবাই তাকে সোশ্যাল পজিশন তৈরি করে যে আমি দেখেন কত উন্নত মানের এক্সক্লুসিভ পার্সন, এবং আমার উঁচু দরের লোকদের সাথে উঠা বসা। এখানে আরেকটা রুব্রিক, এরপরের রুব্রিক আলোচনা করি, ডিলেশন রং সাপার রং হিয়াস। 16টা মেডিসিন আছে রং সাপারে, এবং খুব কাজের মেডিসিন, এবং সবগুলো এই রুব্রিকটা খুব ইউজিং মেডিসিন। কীভাবে হতে পারে আমরা অনেক জায়গায় আলোচনা করেছি, কিন্তু সময় পার করার জন্য করতেছি, 5-7 মিনিট আসলে। বিকজ অফ দিস সিচুয়েশন আই এম সাফারিং ইরিটেশন টুয়ার্ড দ্যাট পারসন অর সিচুয়েশন। অর্থাৎ এখানে দুটো জিনিস খেয়াল রাখবেন। কোনো ব্যক্তির কারণে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, এটা ডাক্তার হতে পারে, অথবা কোনো আপনজন হতে পারে, তাকে সে বিশ্বাস করেছে, সেই জন্য সে তার অনেক বিশাল ক্ষতি করে দিয়েছে। তার ওয়াইফ হতে পারে, বিদেশ থেকে ওয়াইফের নামে টাকা পাঠিয়েছে, সে দেখা গেলো যে টাকা ক্ষতি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে বিভিন্নভাবে। কোনো ব্যক্তি যখন কারো ব্যক্তি মানে কি ক্ষতি হয়েছে, কিন্তু সে তাকে দায়ী করে না। যখন কোনো মানুষ যে মনে করে এটা নির্ভর করবে ওই ব্যক্তির উপরে, হয়তো বেসিক্যালি সে ক্ষতিও করে না, কিন্তু সে মনে করে যে ওর জন্য আমার ক্ষতিটা হয়েছে। এখন এখানেই রং সাপার, এখানেই সীমাবদ্ধ না, অ্যাকশন তৈরি হবে, তার মধ্যে অ্যাকশন তৈরি হবে যে ওই ব্যক্তিটাকে যদি আমি পেতাম তাহলে ওর 12টা বাজিয়ে দিতাম, ওর 12টা বাজিয়ে দিতাম। যেমন আমরা অ্যাসিড নাইটের ক্ষেত্রে দেখি, রং সাপার যখন কারো দ্বারা সে হয়,
সে তাকে ভুলতে পারে না, অতিশত পরায়ণতা তার মধ্যে তৈরি হয় এবং এই ব্যক্তিটি প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে যায়। দোকানে হয়তো হজ করতে গেছে, 1 মাসের জন্য কর্মচারীর কাছে দোকান রেখে গেছে, কর্মচারী এখান থেকে 5 লাখ সরাই ফেলছে বা 2 লাখ সরাই ফেলছে। পরে দেখা যাচ্ছে কর্মচারী নাই, একদিন চাবি দিয়ে চলে গেছে, এসে দেখা যায় আরে সর্বনাশ, আমার তো লাভও গেছে পুঁজিও গেছে। তো প্রচণ্ড তারপরে রাগ হয়। আর অনেক ব্যক্তি আছে, ঠিক আছে আমি আল্লাহর কাজ করতে গেছি, টাকা গেছে, কী আছে, যাক তার কপাল সে নিয়েছে, আমার কপাল আমার কাছে। আর এই রং সাবারের লোকরা, ওদের প্রতি একটা ক্ষিপ্ততা তৈরি হয়, অ্যাকশন তৈরি হয়। যদি তাকে আজকে পেত তাহলে মেরে দিত। অমুক ডাক্তার সাহেবের ওষুধ খেয়ে ডাক্তার সাহেব আমার বিশাল লাভ হয়নি, উপকার হয়নি, ক্ষতি হয়েছে, কিন্তু তার প্রতি কোনো ক্ষোভ নেই, তাহলে কিন্তু রং সাবার নেওয়া যাবে না। যদি ওই ব্যক্তির প্রতি একটা আক্রোশ, ক্ষতি তাকে শাস্তি দেওয়ার মতো তার এবিলিটি থাকলে সে শাস্তি দিত। এখন সব লোককে, কারো প্রতি, অনেকের প্রতি তা আমাদের ক্ষোভ তৈরি হয়, কিন্তু তাকে কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না আমার পজিশনের কারণে। কিন্তু এখন ডাক্তারকে তো ওই রুগী যাই কিছু করতে পারবে না, তার ক্ষমতা নেই, কিন্তু তার প্রতি গোসা আছে। আর অনেকে মনে করছে যে ঠিক আছে ডাক্তার ওষুধকে ভালো হয়নি, কী করা যাবে, ডাক্তার চেষ্টা করছে, শেষ। আচরণের মধ্যে প্রতিশোধ পরায়ণতা বা তার একটা অ্যাকশন ভাব থাকবে, সেখানে রং সাফার হবে। এবং ওই ব্যক্তি, ওই পেশেন্ট বলবে, আপনি বুঝলে হবে না। আপনি যদি মনে করেন যে ওই লোকে ডাক্তারের ওষুধ খেয়ে এই লোকটা তো বিশাল ক্ষতি হয়েছে, হ্যাঁ, তো রোগী মনে করে না ঠিক আছে কপালে যা আছে তাই হয়েছে, তাহলে আপনি এটা রং সাফার দিবেন না। আপনি মনে করলে হবে না, পেশেন্ট আপনাকে বলতে হবে। এই জন্য আমরা ল্যাবরেটরির ভাষায়, মেডিকেল ভাষায় কখনো কেস টেকিং করবো না, আমরা লেম্যানের ভাষায় কেস টেকিং করে তারপরে আমাদের এই জ্ঞান কাজে লাগাবো। ফার্স্টের সাথে সম্পর্কযুক্ত, ওষুধ খাওয়ার পর, অপারেশনের পর আমার এই সমস্যা দেখা দেয়। মিক্স অ্যাঙ্গার, অন্য মানে একটা অ্যাঙ্গার থাকবে এর মধ্যে, ওকে ব্লেমও করবে আবার অ্যাঙ্গারও থাকবে। বিটারনেস অ্যাগেনস্ট পারসন, ব্লেম অন আদার্স, আদার ডিড মানে তার অন্যদের কাজের জন্য তার আজকে সাফারি, অন্যের ভুলের জন্য ভুগছি, অন্যকে ব্লেম করে, আমার সাথে ঠিক হয় নাই, এই ধরনের কাজ করা আমার সাথে ঠিক হয় নাই, এটা আমি যোগ্য নয়, এটা আমি যোগ্য, আমার পেইন, ডিস্ট্রেস, হার্মফুল এক্সপিরিয়েন্স আমার উপর প্রভাব পড়ছে, এই যে কষ্ট আমি পাচ্ছি, এটা কোনো ব্যক্তি মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, তার আচরণের কারণে, তার ডিসিশনের কারণে, তার যে কোনোভাবেই ওই ব্যক্তির উপরে আমার একটা ক্ষোভ তৈরি হয়েছে, একটা রাগ, একটা গুসা, একটা ব্লেমনেস তৈরি হয়েছে, তাকে আমি ব্লেম করছি এবং রাগও তৈরি হয়েছে। শুধু ব্লেম করলে এটা হবে না। ওকে, রিলেশন রং সাফার, রং ইয়েস, খুব কাজের রুব্রিক। কুইক টু অ্যাক্ট, একটা রুব্রিক আছে কুইক টু অ্যাক্ট। অ্যাক্ট শব্দের অর্থ হলো অ্যাক্টিভ, অ্যাক্টের মধ্যে থাকবে কুইক টু অ্যাক্ট, মানে সব কিছু বলেন যে আপনার যেমন মনে করেন ফর এক্সাম্পল, বাসার মধ্যে 2টো বাচ্চা, বড়টার বয়স মনে করেন যে 15 বছর, ছোটার বয়স 5 বছর, আর মা বলছে এই আমার একটা দিয়ে সোনায় এনে দিত নিচের দোকান থেকে। বড়টা দেখা যায় যে একটু লেজি টাইপের, সে হয়তো কিছু একটা নিচে, মা 3বার বলছে ও যায় না, ছোটো বলছে আমাকে তো আমি নিয়েছি। এটা হলো কুইক অ্যাক্ট থাকবে, অ্যাক্টিভ থাকে আচরণের মধ্যে। এরা খুব ভিভাসিয়াস হয়, যেমন আমরা ল্যাকিসিসের মধ্যে দেখি। কোকোটিস হয়, অন্যদের অ্যাটেনশনের জন্য এরা কাজ করে, অ্যাটাক টু অ্যাটেনশন, অন্যদের অ্যাটেনশন নেওয়ার জন্য এরা কুইক টু অ্যাক্ট করে। সব কিছুর মধ্যে একটা দ্রুততা, মানে এমনভাবে করবে সবাই তার মানে আরে খুব অ্যাক্টিভ লোক, আমরা বলি না রে এত খুব অ্যাক্টিভ, তার মানে কি অন্যদের থেকে একটু আলাদা। ল্যাকিসের মধ্যে আরেকটা জিনিস দেখবে, রিডিং অ্যাভারশন, এরা পড়তে চায় না, লেখাপড়ার প্রতি তাদের মনোযোগী কম। এদের মধ্যে সবসময় থাকে একটা প্লেফুল নেচার, ইনকুইজিটিভ নেচার, কিউরিয়াস নেচার। এখানে আমি একটা কথা বলি, এখানে আমাদের 2-1 ক্লাসে অ্যাটেন্ড করে, তাদের ব্যাপারে আমার একটু আমি শেয়ারিং করতে চাই, নট টিচিং। কিছু আপনারা পোস্ট ফেসবুকে দেন, পোস্ট দেওয়া ভালো, তবে আমার মনে হয় যে পোস্টগুলো বুঝে সোজে দেওয়াই উচিত। সারাদিন হাসে, সারা রাত কাঁদে, উইপিং ফুল নাইট, লাফিং ফুল ডে, একটা রুব্রিক আছে স্টেমোনিয়াম সিঙ্গেল। এর অর্থ কি তাই? তাহলে তো এটার অর্থ কি? এটা পাগল। সারাদিন কাঁদে, সারাদিন হাসে, সারা রাত কাঁদে, তার মানে হলো কি? সুস্থ মানুষ কোনোদিন সারাদিন কাঁদে সারা রাত হাসে, এই সারাদিন হাসে সারা রাত কাঁদে, এটা কি হতে পারে? এটা একমাত্র পাগলের ওষুধ হবে, যদিও স্টেমোনিয়াম পাগলের ওষুধ। তো এই লেভেলে আপনি কোনোদিন কোনো রুগী পাবেন
তাহলে এই পোস্ট দেওয়ার দরকারটা কি আপনার ফেসবুকে নিজের নাম কামানোর জন্য? এই রুব্রিকের কি অর্থ? দিস ইজ দ্য নট মিনিং, দিস ইজ দ্য নট গুড মিনিং। এবং এই ধরনের রুব্রিক বিশেষ করে আমাদের ক্লাসে যারা থাকে তাদের উচিত না দেওয়া। এটা বাহাবা, সস্তা বাহাবা নিয়ে কোনো লাভ নেই। কী লাভ হবে আপনার এই রুব্রিক এই অনুবাদ করে মানুষের? আপনার কোনো লাভ হবে? আপনি নিজেও তো বুঝেন না এই রুব্রিকের অর্থ কী। ইউ ডু নট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস রুব্রিক। যে লিখেছে সেও জানে না এই রুব্রিকের মিনিং কী। জানলে তো সেটা লিখতো না। মানে এই রুব্রিকটা কত গভীর লেভেলের রুব্রিক স্ট্যামোনিয়ামের, যে বুঝবে সেটা ইউজ করবে। সারা রাত্রে চুলকায়, দিনের বেলা সারাদিন সে কাজের মধ্যে থাকে, কোনো সমস্যা নেই। তো সারা রাত্রে চুলকালে কী হয়ে থাকে? কান্না কি? হোয়াট ইজ দ্য উইপিং? উইপিং হলো ব্রেকডাউন। একটা লেভেলে যখন থাকে তখন কি হয়, এর নিচে গেলেই তখন ব্রেকডাউন হয়। এখন কি বড় একটা লোক, 50 বছরের লোক কি কাঁদবে আপনার সামনে? 5 বছরের বাচ্চা নাইলে কাঁদবে। তাইলে কি 50 বছরের লোকদেরকে উইপিং নেওয়া লাগবে না? সে বাদ যাবে? যখন মানুষ উইপিং কখন হয়? সবসময় চোখের পানি হইতে হবে আর অরালি কাঁদতে হবে এমন কোনো জরুরি না। আমরা সব ওয়ার্ডের মধ্যে সবাই আটকে যাই। ডন্ট মাইন্ড, আমি অন্যভাবে নেবেন না, ঠিক যে আমার চোখে পড়ে যায় বলে আমি বলি, কারণ এগুলো তো আমাকে অনেক সময় দেখতে হয়, দেখি পেলে আমার দোষ। আসলে বিষয়টা হলো আপনি উইপিং হলো ব্রেকডাউন হয়েছে। আমার যে লেভেল থাকার সেখান থেকে আমি নিচে চলে গেছি, আর ভালো লাগে না। উইপিংটা হলো সারা রাত্রি সে ঘুমাতে পারে, রাত্রে হলে তার জন্য ভয়ঙ্কর হয়ে যায়। স্টেমোনিয়ামের রাত হলে তার জন্য পেনি, ফিয়ার, ডার্ক। রাতে হলে কী হয়, রুগীর রোগ বাড়া শুরু। ডাক্তার সাহেব রাত্রে হলেও তো আমার জিন্দিগি শেষ, ফেয়ার সাফারিং শুরু হয়ে গেল, আগের থেকে ভয় পাওয়া শুরু হয়ে। দিনের বেলা তো ভালোই আছি, বন্ধুদের সাথে গল্প করতেছি, অফিসে কাজ করতেছি, ব্যবসা দেখতেছি, দোকান চালাচ্ছি, হাঁটতেছি, ঘুমাচ্ছি, এই কোনো সমস্যা নেই, টিভি দেখতেছি। রাতের বেলা তো সব নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়া, লাইট জ্বালানো কোনো সুযোগটাই, ওয়াইফও ঘুমাচ্ছে, পাশে শুয়ে আছি আমি, আর আমি তো সারা রাত অস্থিরতা। দিস ইজ দ্য উইপিং। ওকে, রুব্রিক দেওয়ার আগে চিন্তা করতে হবে, খুব চিন্তা করতে হবে, বাছাই করতে হবে। বাহাবা, সস্তা বাহাবা নেওয়ার কোনো মানে প্রয়োজনই নেই, এ দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, কত বাজে? ওকে, আজকে আমরা এই পর্যন্তই, অনেক আলোচনা করলাম। আমি জানি না যে স্পাইজেলিয়া যে আলোচনাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা আপনারা কাজে লাগাতে পারবেন কি না। যদি লাগাতে পারেন ভালো, তবে যেতটুকু আমি আলোচনা করলাম আবার কোনো এক সময় স্পেশালি নিয়ে আবার রিপিট করব, হয়তো বা আরও ক্লিয়ার হবে। তবে চেষ্টা করবেন যে 2-3টে পয়েন্ট খেয়াল রাখেন আপাতত, যে স্পেশালিয়া কষ্টের মধ্যে ফ্যামিলিকে লাভ করে এবং ফ্যামিলির লোকদেরকে সে বুঝতে দেয় না সে যে অসুস্থ, এবং ফ্যামিলির লোকরা বুঝলেও, তাকে বললেও সে কিন্তু হাই স্পিডের কারণে। 2টো পয়েন্ট, একটা হলো বুঝতে দেয় না, আবার বুঝলেও সে রোগের সাথে লড়াই করে। দেখি রোগ আমাকে কী করতে পারে, ব্যথা আমাকে কী করতে পারে, শ্বাসকষ্ট আমাকে, আমি দৌড়াবই, সকালে উঠে এক্সারসাইজ করব। একটা মানে বিপরীত মেরুতে চলার একটা প্রবণতা তার মধ্যে থাকে। এটা প্রচণ্ডভাবে তার কেয়ারিং নেচারের কারণে এটা করে। আবার প্রচণ্ডভাবে ডিজার্টেড পেশেন্টেরা, অ্যাংরি পেশেন্টেরা, এই সব কিছু মিলেই হলো টোটালি আমরা স্পেশালিকে দেখতে পারি। লেকচারটা কয়েকবার শুনলে আপনাদের জন্য আশা করি কাজে দিবে এবং ইউজ করতে পারবেন। তো এনি কাইন্ড অফ কোয়ারি, যে কোনো সাজেশন আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের সঠিক পরামর্শই আমাদের চলার পথের পাথেয় হবে। জাস্ট আমি তো আপনাদের সাথে আমার জ্ঞান শেয়ার করতে চাই, আপনাদেরকে আমি পড়াইতে আসিনি, আর পড়ানো সম্ভব না তো সবাইকে। সোশ্যাল মিডিয়াতে তো এক শ্রেণীর লোক থাকে না, ভ্যারাইটিস নলেজেবল পার্সন থাকে, অনেক ধরনের মানে বিভিন্ন মানে জায়গা থেকে তারা এসেছে এবং বিভিন্ন ধরনের জ্ঞান তারা অ্যাচিভ করেছে। তো এই জন্য মানে সবাইকে সব জিনিস বোঝানো অনেক টাফ ব্যাপার। কারণ আপনি ক্লাসের শ্রেণী কক্ষে যখন পড়ায় কেউ টিচার, তখন তো একই শ্রেণীর, এদের একটু এদিক ওদিক হতে পারে। ক্লাস 5-এর যখন লেকচার দেবে, ক্লাস 5-এর স্টুডেন্ট ওখানে আছে, আর এদের এজ প্রায় কাছাকাছি। এদের মেরিট হয়তো কারো একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে। এখনও যদি ক্লাস 10-এর ছেলে ঢুকে যায় অর্ধেক, তাহলে মুশকিল, কিন্তু টিচারের মুশকিল হয়ে যাবে। মাস্টার্সের একটা ছেলে যদি এখন ক্লাস 5-এর ক্লাস করা শুরু করে, টিচার তাকে পড়াইতে গেলে খুব কঠিনই পড়ে যাবে। সেই জন্য আমার অবস্থা হয়েছে তাই। আমি যেই জ্ঞান আছে আমার, এখানে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক উচ্চতরের লোকরা এগিয়ে পড়ে, তাদেরকে আবার বোঝানো আমার জন্য একটু টাফ হয়ে যায়। কারণ সবাই যদি এক শ্রেণীর হতো যে না, ওইদেরকে আমি
আমি যেটা বলছি তাদের মতো করে বুঝে যাবার, এখানে সবাইকে বোঝানোর খুব টাফ। তো যাই হোক, তারপরে আপনারা ধৈর্য ধরে শুনেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যে কোনো সুবিধা হলে আমাকে জানাবেন, মানে আমার ক্লাসের আলোচনায় আর কি। আর আমাদের তো পাঠ্যপুস্তকের ব্যাপারে কোনো কথাবার্তা নেই, সামনে যা পড়বেন সবই পড়বেন, যেটা টুক দরকার সেটুক নেবেন, যেটা দরকার নেই সেটা এক্সকিউজ করে দেবেন। আর লেকচারগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। আমার ধারণা যে একটা সময় গিয়ে আমরা এই যে জায়গার থেকে আছি সেখান থেকে আমরা একটু হলেও আমাদের অ্যাডভান্স আসবে, আমাদের চেঞ্জ আসবে, আমিও পরিবর্তন হবে। যাতে আমি যেহেতু নিজে এই ক্লাস করতেছি, আপনাদেরকে পড়াচ্ছি, এতে কিন্তু আমারও রিপিট হচ্ছে, পড়াগুলো বারবার রিপিট হচ্ছে, এতে কিন্তু আমার কিন্তু উন্নতি হচ্ছে না তা না, আমারও উন্নতি হচ্ছে। আমি যতবার আপনাদেরকে বলবো ততবার আমার লাভ হবে, হ্যাঁ, ততবার আমি এই জিনিসগুলোর সম্বন্ধে একেবারে আমি ফাইন, থ্যাংক ইউ ওকে অজিম ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। শেষ হইলো, আপনি এসেছেন। হ্যাঁ, অনেক জায়গায় আজকে বৃষ্টি হয়েছে, যার কারণে নেট দুর্বল, অনেকে অ্যাড হতে পারেনি, দেরিতে অ্যাড হয়েছেন, বা আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গেছে এই সময় অ্যাড হয়েছেন, কিছু করার নেই। আজকে ঢাকায়ও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি হলে আমাদের দেশে নেটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। যাক, তারপরেও আমরা চিন্তা করছি যে ক্লাসটা কন্টিনিউ হওয়া উচিত, বন্ধ রাখা উচিত না। কালকে আমরা ইনশাল্লাহ ওই একই সময় আমরা এই টাইমটাকে আমরা আগামী মাসের থেকে আমরা টাইমটা চেঞ্জ করে দেবো, এবং চিন্তাভাবনা আছে টাইমটাকে অন্য কোনো, আপনাদের পরামর্শ দেবেন কোন টাইমে করলে। দিনের বেলা অনেকে রাতে আসলে অনেকের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতেছি। বিশেষ করে যারা রিমোট এরিয়াতে থাকে, মানে ডিস্ট্রিক্ট টাউন বা জেলার, যেহেতু আমাদের এখানে ঢাকার থেকে ঢাকার বাইরের লোকের সংখ্যা বেশি, তাদের ক্ষেত্রে আমাদের এই রাতেরটাকে অ্যাভয়েড করা উচিত। কখন আগামী মাসে 1 তারিখ বা আগামী মাসের প্রথম থেকে আমরা এটাকে চিন্তা করতেছি যে টাইমটাকে চেঞ্জ করে দেবো, এবং সেটা আমরা ঘোষণা দিয়েই করব। এতদিন আমরা ট্রায়াল বেসিসে, তো আগামী মাস থেকে আমরা ট্রায়াল বেসিসে যাব না, আমরা একদম ফিক্সড বেসিসে যাব। প্রত্যেক দিন আমরা একটা ডিউ টাইম আগের থেকে আমরা ডেট করে দেবো, ঘোষণা দিয়ে দেবো, ঠিক ওই টাইমে আমরা এই ক্লাসগুলো অংশগ্রহণ করব, যদি লকডাউন থাকা অবস্থায়। আর লকডাউন চলে গেলে তখন আমরা ক্লাস ডেলি আর করবো না, তখন আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম টাইম বেছে নেব, সেই সময়গুলোতে আমরা করব। আর লকডাউন থাকা অবস্থায় যেহেতু আমাদের এখানে এখন চাপ কম, সেই হিসেবে আমরা এখন ডেইলি রেগুলার করব। তবে আগামী মাসের থেকে আমরা ক্লাসটাকে রাত্রের থেকে সরিয়ে নিয়ে আসতে চাই। এক্ষেত্রে আপনাদের ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে আপনাদেরকে আপনারা পরামর্শ দিতে পারেন কোন টাইমটা হলে আপনাদের জন্য ভালো হয়। যেহেতু ঢাকার বাইরে আরও সামনে ঝড় বৃষ্টি আসতেছে প্রচণ্ড, মনে করেন যে প্রায় দিনে নেটের অনেকের প্রবলেম দেখা দেবে, এই জন্য আর অনেকের ঘুমের প্রবলেম হয়, রাত্রে 11:30 বেজে যায়, এখান থেকে গিয়ে অনেকে খায়, আমিও যেমন আপনার শেষ করে খাওয়া দাওয়া করবো, তো ঘুমাইতে দেখা গেলে 1:30 বেজে যায়। তো এইটার থেকে বের হওয়ার জন্য আমরা অন্য একটা সময়কে বেছে নিতে চাচ্ছি। সেই সময়টা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সময় আপনাদের দিনের বেলা, সেটা আমাদেরকে জানাবেন, যাতে কম আপনার ব্যস্ত থাকেন। ওই একটা টাইম আমরা 1 ঘন্টার জন্য নেব, সেটা যেটা ভালো হয় সেটা আপনার জানাবেন, তাহলে সকলের পরামর্শ ভিত্তিক আমরা করব। আর অনেকে আমাকে ফোন করে বলেছে যে অনেকে আমার ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু তারা আমার লেকচারগুলো দেখতে পারে না। এই ক্ষেত্রে আমার ধারণা নাই কেন তারা দেখতে পারে না। তো আমি তাদেরকে বলেছিলাম যে আপনার কোনো ফ্রেন্ড থাকলে সে যদি শেয়ার করে দেয়, হয়তো আপনি দেখতে পারবেন। তো আপনারা শেয়ার করে দিবেন। যেহেতু আমার এই ফ্রেন্ড লিস্টে এখন খুব মানে চাপের মধ্যে আছে, আমার খুব বেশি লোকজনকে আর ফ্রেন্ডের মধ্যে ঢুকানোর সুযোগ নেই, অল্প কিছু আছে জায়গা খালি রেখেছে আছে, এদেরকে যদি আমি ঢুকিয়ে দিই পরে দেখা গেলো যে আমারটা ফুল মিলিয়ে যাবে, পরে আর কাউকে আমি অ্যাড করতে পারবো। তো এই জন্য এই অনেকেই রিকোয়েস্ট করতেছে আমাকে এই লেকচারগুলো শোনার জন্য, কিন্তু মুশকিল হলো যে আমি তাদেরকে যদি ফ্রেন্ড লিস্টের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে আমার জন্য কষ্টকর হবে। এই আমার যে এটার যে ইয়ে আছে, কী বলে আপনার জায়গা আছে, ওই জায়গাটার স্পেস ছোটো হয়ে যাবে। তো আপনারা নিজেরা শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের ইয়েতে যদি শেয়ারিং হয়ে যায় তাহলে অন্যরা যারা দেখতে পারতেছে না তারাও দেখতে পারবে। এই জন্য আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে আপনাদের যে ইয়ে আছে, ফেসবুক যে ইয়ে আছে, ওটাতে আপনারা শেয়ার করে দেবেন। এলো মোটামুটি কথা। তাহলে কারো কোনো মানে বিষয় জানার থাকলে বলতে পারেন, নাহলে আমি আজকে এখানে শেষ করে দেব। অনেকে দেরিতে ঢুকছেন, কী করা যাবে বলেন, কিছু করার নাই, হয়তো নেটের প্রবলেম ছিল। তা আপনারা রেকর্ডিংটা শুনে নেবেন। কেন লাইভে থাকলে সুবিধা হয় কি, কোনো বিষয় যদি আপনার কোনো কারণে খটকা লাগে, একটু টেকনিক্যাল প্রবলেমের সাথে সাথে আমাকে বললে আমি সেটা ক্লিয়ার করে দেবো। লাইভে না থাকলে হয় কি, অনেক সময় দেখা যাবে যে আমার 20 হতে 25টা আপনার এই রেকর্ডিং নেই, হয়তো কোনটা টিপি করতে গিয়ে না ডিলিট হয়ে গেছে। তাই এইগুলোকে আর উদ্ধার করা, যারা
হয়তো সেভ করে রাখছেন, তাদের কাছে আছে, যাদের কাছে সেভ নাই ওগুলোতে গেছে, ওগুলো আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং প্রতিটা রেকর্ডেই মনে করতে হবে যে এই লেকচারগুলো দ্বিতীয়বার আর ওরকম লেকচার দেওয়ার সুযোগ হবে না, তাই না? সবাইকে আল্লাহ হাফেজ, আগামীকাল পর্যন্ত ভালো থাকেন, আবার আগামীকাল দেখা হবে।